শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা সমাধান করব বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2022 সালের প্রশ্ন। দেখেন, এখানে মোটামুটি 20টার মতো প্রশ্ন আসছে। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করেন। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে a square room has a square carpet symmetrically placed in it. This leaves an uncovered area of 9 square meter. The area of the whole room is 25 square meter. What is the length of one side of the carpet? What is the length of one side of the carpet? এখানে বলা হচ্ছে যে একটা বর্গাকার রুমের মধ্যে একটা বর্গাকার কার্পেট আপনি প্রতিস্থাপন করলেন। তো এতে 9 বর্গমিটার জায়গা অনাবৃত থাকে। তো সম্পূর্ণ রুমের ক্ষেত্রফল যদি 25 বর্গমিটার হয়, তাহলে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত? কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। ভাই কথা বুঝছেন, খুব সিম্পল একটা জিনিস। এখানে পুরো রুমটার দৈর্ঘ্য দেওয়া আছে 25 স্কোয়ার মিটার। 25 স্কোয়ার মিটার হচ্ছে রোমের দৈর্ঘ্য। এখন ওই রোমের মধ্যে আপনি একটা কার্পেট বিছাইছেন। কার্পেট বিছানোর পরেও রোমের এই যে 9 স্কোয়ার মিটার জায়গা, 9 বর্গমিটার জায়গা ফাঁকা আছে, মানে কার্পেট দিয়ে ঢাকতে পারেননি আপনি। তাহলে আপনার কার্পেটের ক্ষেত্রফল কত এটা আপনি বের করতে পারবেন না? খুব ইজিলি কিন্তু এখান থেকে বের করা যাবে। যে এখানে এই যে এরিয়া অফ কার্পেট, এরিয়া অফ কার্পেট কত? আপনি বলবেন যে ভাই পুরো রোমের দৈর্ঘ্য হচ্ছে আমার 25। এখন এই 25-এর মধ্যে আমি কার্পেট দিয়ে ঢাকতে পারছি যা, মানে কার্পেট দিয়ে ঢাকতে পারি নাই কত? এই যে 9 স্কোয়ার মিটার। পুরো রোমের ক্ষেত্রফল 25, আর কার্পেট দিয়ে আমি ঢাকতে পারি নাই কত? 9 স্কোয়ার মিটার ঢাকতে পারি নাই। তার মানে এই 25 থেকে 9 বাদ দিলে যেই 16 স্কোয়ার মিটার থাকে, এটাই হচ্ছে আমার কি, কার্পেটের ক্ষেত্রফল। যে কার্পেটের ক্ষেত্রফল 16, রোমের ক্ষেত্রফল 25, এই কারণে 9 ফাঁকা আছে। তার মানে 25 থেকে 9 বাদ দিলে যে 16 পাওয়া যায়, এটাই হচ্ছে আমার কার্পেটের ক্ষেত্রফল। ঠিক আছে। এখন কার্পেটটা যেহেতু বর্গাকৃতির, কার্পেটটাও কি বর্গাকৃতির, তা আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। বর্গের যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার দিলে ক্ষেত্রফল পাওয়া যায়। তো এই সাইডের উপর স্কোয়ার করলে আমরা কত পাবো? এই যে 16 পাবো। আমাদেরকে বলছে যে ওই কার্পেটের একটা বাহুর দৈর্ঘ্য বের করে দেখান, অর্থাৎ ওই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বের করেন। তাহলে এই যে সাইড সমান সমান আমি কত লিখতে পারি? সাইড সমান সমান লিখতে পারি √16। তাহলে এই যে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? এই যে 4 মিটার হয়ে যাবে। অপশন বি উত্তর, যে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হবে 4 মিটার। পরেরটাতে চলে যান, 2 নাম্বার। দেখেন, দুইয়ে কি বলা হচ্ছে যে এ পার্সনস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ দ্য এজ অফ হিজ মাদার। বলতেছে যে একজন মানুষের বয়স তার মায়ের বয়সের 2/5। আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে, হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার। 8 বছর পরে তার বয়স হবে তার মায়ের বয়সের অর্ধেক। হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট? তাহলে মায়ের বর্তমান বয়স কত? আমরা এটাকে প্রথমে একটা কনভেনশনাল অ্যাপ্রোচে দেখব, দেন এটাকে আমরা মানে এমসিকিউ এর জন্য সবচেয়ে বেস্ট যেই তরিকাটা সেটা দেখব। ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে একজন মানুষের বয়স হবে তার মায়ের বয়সের 5 ভাগের 2 ভাগ। তাহলে আমি বলতেই পারি
যে এখানে মায়ের বয়সটাকে যদি আমরা 5x ধরে নেই, তাহলে ছেলের বয়সটাকে কত ধরতে হবে? 2x ধরতে হবে। এখন বলতেছে যে এখান থেকে 8 বছর পরে, তাহলে এই যে মায়ের বয়স 8 বছর পরে কত হবে? 5x+8 হবে। আর ছেলের বয়স 8 বছর পরে কত হবে? এই যে 2x+8 হয়ে যাবে। বলতেছে যে 8 বছর পরে ছেলের বয়স হবে মায়ের বয়সের অর্ধেক, তাই না? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ভাই এখানে যদি আমি ইকুয়েট করব, এখানে আমি কি করব? ইকুয়েট করব। সো ইকুয়েট করতে গেলে মায়ের বয়স আর ছেলের বয়স সমান হওয়া লাগবে। তো মায়ের বয়স তো এমনিতেই বেশি, তাই ওই যে অর্ধেক, অর্থাৎ এই যে 8 বছর পরে মায়ের বয়সের অর্ধেক হবে কার বয়স? এই যে ছেলের বয়স। তো আমরা যদি এখানে ইকুয়েট করার চেষ্টা করি, তাহলে এই যে 5x+8 ইজ ইকুয়াল টু এই দুই যে এদের সাথে গুণ হয়ে যাবে, মানে ছেলের বয়সের সাথে গুণ হয়ে যাবে। গুণ হলে কি হবে? খেয়াল করেন, 5x+8 ইজ ইকুয়াল টু 2 2 4x প্লাস 8 2 16। 5x থেকে 4x বাদ দিলে x, 16 থেকে 8 বাদ দিলে 8 পাওয়া যায়। তো জিজ্ঞাসা করছে যে মায়ের বর্তমান বয়সে কত সেটা বের করেন। তো মায়ের বর্তমান বয়স হচ্ছে 5x, তাহলে 5 × 8 ইজ ইকুয়াল টু কত? এই যে 40 ইয়ার্স। 40 বছর হচ্ছে মায়ের বর্তমান বয়স। এটা হচ্ছে কনভেনশনাল অ্যাপ্রোচ, এইভাবে সবাই করবে, ঠিক আছে? এইভাবে সবাই ম্যাথ করবে। বাট আমার আগের ব্যাচের স্টুডেন্টরা বা আমার পুরান স্টুডেন্টরা আসলে এই ম্যাথগুলো এইভাবে করে না, ঠিক আছে? এটার চেয়েও সহজ উপায় হচ্ছে এটা, আপনাকে জাস্ট একটু রেশিওতে যাইতে হবে। যে এখানে বলে দিচ্ছে যে এই যে মায়ের বয়স আর ছেলের বয়স, এই দুইটা বয়সের মানে মায়ের বয়স আর ছেলের বয়সের অনুপাত কত? আপনি বলবেন যে ছেলের বয়স হবে মায়ের বয়সের 5 ভাগের 2 ভাগ। তার মানে মায়ের বয়স যদি 5 হয়, ছেলের বয়স কত হবে? 2 হবে। এরপরে বলতেছে যে 8 বছর পরে, অর্থাৎ মায়ের বয়সও 8 বছর সামনে যাবে, ছেলের বয়সও 8 বছর সামনে যাবে। যার পরে ছেলের বয়সটা হবে মায়ের বয়সের অর্ধেক, অর্থাৎ মায়ের বয়স যদি 2 হয়, ছেলের বয়স কত হবে? 1 হবে। এখন আমরা কি করব? এখানে যেরকম এই যে আড়াআড়ি গুণ করে দিছি, এখানেও আড়াআড়ি গুণ করব। এই যে দেখেন, 5-এর সাথে 1-কে গুণ করলে কত পাওয়া যাবে? আপনি বলবেন যে 5 পাওয়া যাবে। 2-এর সাথে 2 গুণ করলে কত পাওয়া যাবে? এই যে 4 পাওয়া যাবে। 8-এর সাথে 2 গুণ করলে কত পাওয়া যাবে? 16 পাওয়া যাবে। এই 8-এর সাথে 1 গুণ করলে কত পাওয়া যাবে? 8 পাওয়া যাবে। 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 সমান সমান 16 থেকে 8 বিয়োগ করলে 8, 1 সমান সমান যদি 8 হয়, জিজ্ঞাসা করছে যে মায়ের বর্তমান বয়স, তো মায়ের বর্তমান বয়স আমি লিখে রাখছি 5, তাহলে 5 সমান সমান কত হবে? এই যে 5 এটা 40 বছর হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন, 3-এ কি বলা হচ্ছে যে ইফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/3, দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখেন এখানে এই যে বলে দিছে যে এক্স বাই ওয়াই সমান সমান 1/3, তার মানে এক্স এর মানকে যদি আমরা 1 ধরে নেই আর ওয়াই এর মানকে যদি 3 ধরে নিই, আমরা হিসাব করি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এক্স এর মান 1 হলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এক্স এর মান 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 1 যোগ 9, নিচে কত হবে? 1 মাইনাস 9। তাহলে এখানে কত লিখতে পারি? 9 আর 1-এ 10, নিচে কত লিখতে পারি? -8, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে -10/8 মানে কত হবে? এই যে 2 এখানে যাবে হচ্ছে 5 বার, 2 এখানে যাবে 4 বার, তার মানে -5/4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন,
দেখেন 4 কি বলা হচ্ছে যে ইফ a is to b is equal to 4 is to 7 and b is to c is equal to 5 is to 6 then a is to b is to c কত। দেখেন এটা সহজ প্রশ্ন। এ অনুপাত বির মান দেওয়া আছে 4:7, তারপরে বি অনুপাত সির মান দেওয়া আছে 5:6। আমাকে বের করতে হবে এ অনুপাত বি অনুপাত সি কত। তাহলে প্রথমে কে আছে, এ আছে, এরটা বের করার জন্য প্রথম সারির এর দুইটাকে গুণ করে দিব, তাহলে 4×5 কত 20 হয়ে যাবে। শেষে কে আছে, সি, সিটটা বের করার জন্য এই যে 7 আর 6 গুণ করে দিব, কত হয়ে যাবে 42 হয়ে যাবে। তাহলে এই 6 যদি 7 গুণ হয়ে 42 হয়, অর্থাৎ অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে, এই যে পূর্ব রাশি 5 এইটাও তত গুণ বৃদ্ধি হবে, অর্থাৎ এইটাও 7 গুণ বৃদ্ধি পেয়ে কত হবে 35 হবে। তার মানে বির মান কত 35। তাহলে এ বি সি মানে কত, এই যে 20:35:42, অপশন বি। আসেন 5 নম্বরে চলে যান। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে এ প্যাসেঞ্জার পেইড 50% customs duty on accompanied baggage items. He paid another 20% sales tax on the total value of the items plus the custom duty paid. The total custom duty and sales tax is টাকা 350. What is the value of the item, custom duty and sales tax? এখানে বলা হচ্ছে যে একজন মানুষ তার সঙ্গে থাকা ব্যাগের জন্য 50% কাস্টমস ডিউটি প্রদান করবে। তো মানে যেই জিনিসটা নিয়ে আসছে, অর্থাৎ ব্যাগের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিস এবং কাস্টম ডিউটির উপরে সে আরো 20% কর প্রদান করবে। তো বলতেছে যে কাস্টমস ডিউটি এবং কর হিসেবে মোট যদি সে 350 টাকা পে করে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য আইটেমস, কাস্টম ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স। তাহলে কাস্টম ডিউটি এবং বিক্রয় করের পূর্বে ওই ব্যাগের মূল্য কত ছিল, বা ওই ব্যাগের মধ্যে যে জিনিসটা ছিল সেই জিনিসটার মূল্য কত, এটা বের করতে হবে কাস্টম ডিউটি এবং ট্যাক্স দেওয়ার আগে। কথা বুঝছেন? এই প্রশ্নের উত্তর বিভিন্ন জায়গায় ভুলভাল দেওয়া আছে, ঠিক আছে, জাস্ট ইললজিক্যাল কথাবার্তা দিয়ে সলিউশন করছে বিভিন্ন মানুষজন। দেখেন আপনার ব্যাগের মধ্যে আমি ধরে নিচ্ছি একটা মোবাইল ফোন, আপনি বিদেশ থেকে আসছেন, সৌদি আরব থেকে আসছেন, এখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসছেন, আপনার ব্যাগের মধ্যে আপনার ওয়াইফের জন্য আপনি একটা মোবাইল নিয়ে আসছেন, ঠিক আছে, কথার কথা মোবাইল নিয়ে আসছেন। সো আমি ধরেই নিচ্ছি যে এখানে যেটা আইটেম বলতেছে, এই আইটেম মানে হচ্ছে মোবাইল। সো এই মোবাইলের দাম হচ্ছে 100 টাকা। মোবাইলের দাম কত, 100 টাকা। এখন যখন এয়ারপোর্টে আপনি নামছেন, এখন এই যে মোবাইল নিয়ে আসছেন 100 টাকা, এইটার এই 100 টাকার মোবাইলের জন্য আপনাকে কাস্টমস ডিউটি দেওয়া লাগবে 50%, এই মোবাইলের দাম যেটা তার জন্য। তাহলে আপনি কাস্টমস ডিউটি দেবেন কত, আপনি বলবেন যে 100 টাকার মোবাইলের দাম, 50% কাস্টম ডিউটি, অর্থাৎ 50 টাকা আমি কাস্টমস ডিউটি দেব। 50 টাকা আপনি কাস্টমস ডিউটি দিলেন। এখন খেয়াল করেন 100 টাকার জিনিসে 50 টাকা কাস্টমস ডিউটি দিলেন, তাহলে আপনার টোটাল কত টাকা খরচ হচ্ছে। আপনি বলবেন যে ভাই আমার এই যে মোবাইল, এই মোবাইলের দাম, তারপর হচ্ছে কাস্টমস ডিউটি, এই দুইটা মিলে খরচ কত হচ্ছে, এই যে 100 যোগ হচ্ছে 50 ইজ ইকুয়াল টু 150 টাকা হচ্ছে। 150 টাকা হচ্ছে টোটাল দাম, মোবাইলের দাম আর কাস্টমস ডিউটি সহ টোটাল কত আসতেছে 150। এখন এই যে বলতেছে he paid another 20% sales tax on the total value of the items plus the custom duty। তো বলতেছে যে এই যে মোবাইল আর হচ্ছে কাস্টম ডিউটি মিলে যে 150 টাকা হইল, এই 150 টাকার উপরে আপনাকে আবার 20% সেলস ট্যাক্স দেওয়া লাগবে। তাহলে সেলস ট্যাক্স কত দিবেন আপনি, সেলস ট্যাক্স কত দিবেন, এই যে 150 টাকার ওপরে 20%, 20% মানে হচ্ছে 1/5, মানে এখানে আপনি কত টাকা সেলস ট্যাক্স দিবেন, আপনি বলবেন যে 30 টাকা সেলস ট্যাক্স দিবেন, 30 টাকা। এখন খেয়াল করেন আপনি কাস্টমস ডিউটি দিলেন কত, কাস্টমস ডিউটি আর হচ্ছে সেলস ট্যাক্স এই দুইটা মিলে কত টাকা পে করছেন,
আপনি বলবেন যে কাস্টমস ডিউটি 50 টাকা, সেলস ট্যাক্স দিছি 30 টাকা, টোটাল আমি পে করছি 80 টাকা। 80 টাকা। আমাদের বোর্ডে যেটা বলতেছে যে কাস্টমস ডিউটি আর সেলস ট্যাক্স মিলে 80 টাকা, প্রশ্নে বলতেছে যে কাস্টমস ডিউটি আর সেলস ট্যাক্স মিলে আপনি পে করছেন 350 টাকা। তাহলে আমরা বলতে পারি না যে আমাদের বোর্ডে যেটা 80, প্রশ্নে সেটা কত 350। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে যেই জিনিসটা নিয়ে আসছে, অর্থাৎ যেই মোবাইলটা নিয়ে আসছি সেই মোবাইলের দাম কত। তাহলে 80 সমান সমান 350 হলে এই 100 সমান সমান কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাইয়া 350 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 80, 20 এখানে 4 বার, 20 এখানে 5 বার, তাহলে 4 এখানে তো দশমিক আসতেছে, দশমিক আসবে, দশমিক আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি একটা আন্দাজ করে নিতে পারেন যে যেহেতু কোনো সংখ্যাতে দশমিক নাই, তাই উত্তর হবে নান অফ দিস। উত্তর কত হবে? নান অফ দিস হবে, কারণ এখানে দেখাই যাচ্ছে যে এখানে 4 দিয়ে একে ভাগ করলে দশমিক পাবো, দশমিক সংখ্যার সাথে আবার 5 গুণ করলে আমি আরেকটা দশমিক সংখ্যা পাবো। প্রশ্নের কোনো অপশনে দশমিক সংখ্যা নাই, তার মানে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন এটা ক্যালকুলেশন করেন তো, এটা ক্যালকুলেশন করে উত্তর কত আসে? 350 গুণন 5 ভাগ হচ্ছে 4, ওই 437 টাকা 50 পয়সার মতো আসতেছে। মানে এটা ক্যালকুলেশন করলে আমরা ওই মোবাইলটার দাম কত পাবো? 437 টাকা 50 পয়সা। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে যে জায়গায় 500 দেওয়া আছে, যারা যারা 500 বলছে এরা নির্ঘাত ভুল কথা বলছে। দেখেন পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে 10 হোল স্কোয়ার বা 10 স্কোয়ার ইজ হাউ মেনি টাইমস অফ 0.01 কিউব। দেখেন এগুলো খুব সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে 10 স্কোয়ার ইজ হাউ মেনি টাইমস অফ, আমরা এইভাবে লিখি, আগে জিনিসটা বুঝাই। দেখেন এই যে 0.01 কিউবের কত গুণ? 0.01 কিউবের সাথে, 0.01 হোল কিউবের সাথে আমি কতকে গুণ করব, কোন সংখ্যাটাকে গুণ করব, যাতে করে আমি ফলাফল হিসেবে এই যে 10 স্কোয়ার পাবো। ঠিক আছে, 0.01 কিউবের সাথে আমি কোন সংখ্যাটাকে গুণ করব যাতে করে আমি 10 স্কোয়ার পাবো ফলাফল হিসেবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? আপনি বলবেন যে 10 স্কোয়ার ডিভাইডেড কত, এই যে 0.01 কিউব, এই তো বলবেন নাকি? এখন 0.01 কিউব মানে কি? এইটা মানে হচ্ছে ভাই 0.01 ইন্টু 0.01, 0.01 ইন্টু 0.01 মানে হচ্ছে 3 বার এইটা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে 10 স্কোয়ার, নিচে কত, এই যে 0.01 গুণন 0.01 গুণন 0.01, তাই না? বারবার ভুল লিখতেছি। ঠিক আছে, এইটা। এখন আমরা যদি এখানে একটু মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করি যে এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে 10 স্কোয়ার গুণন, এখানে যদি আমি এই যে 0.01কে তুলে দিই, অর্থাৎ দশমিককে তুলে দিই, তাহলে নিচে আমি 1 লিখবো, আর ওপরে আমি দশমিক তুলে দেওয়ার জন্য 100 লিখতে পারি। আবার এখান থেকেও যদি আমি দশমিক তুলে দিই, আবার উপরে আমি 100 গুণ করতে পারি। আবার এখান থেকে যদি আমি দশমিক তুলে দিয়ে 1 লিখি, তাহলে উপরে আমি কত লিখতে পারবো? 100 লিখতে পারবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে 10 স্কোয়ার গুণন 100-র উপরে এই যে 100 কিভাবে বানাইতে পারি, 10-এর উপর স্কোয়ার করলে 100, তারপরে আবার আমরা কি লিখতে পারি, 10-এর উপর স্কোয়ার করলে 100, আবার আমরা কি লিখতে পারি, 10-এর উপর স্কোয়ার করলে 100 পাওয়া যাচ্ছে, তাই না? আর নিচে কত, নিচে আপনি পাচ্ছেন কত, 1 পাচ্ছেন। তাহলে খেয়াল করেন তো এক্স ইজ ইকুয়াল টু কত হবে? আপনি বলবেন যে ভাই ওই যে সূচকের কনসেপ্ট নিয়ে আসেন, যে ভাই এখানে বেস তো সমান, বেস যেহেতু সমান আছে, পাওয়ার সবগুলো কি করে দিব, যোগ করে দিব, যেহেতু গুণ আছে যোগ করে দিব। তাহলে এই যে 2 যোগ 2 যোগ 2 যোগ 2, আর নিচে কত, এই যে ধরে নেন যে 1, তাহলে এই যে x সমান সমান কত,
এই যে 10⁸ ডিভাইডেড কত 1, তাহলে এই 1 দিয়ে 10⁸কে যদি ভাগ করে দেন তাহলে এক্স এর ভ্যালু আপনি কত পাবেন 10⁸ পাবেন না, 10⁸ পাবেন। এইগুলো এত কিছু করতে হয় না, জাস্ট বোঝানোর জন্য আমি এত কাহিনী করলাম বা দেখাইলাম বিষয়টা একদম ভেঙে ভেঙে। এই হচ্ছে মূল কাহিনী। তো ওখানে প্রশ্ন এটা আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এই যে 0.01 কিউবের সাথে আপনি কতকে গুণ করলে আপনি 10² পাবেন। তো আমরা বলছিলাম যে এক্স কে গুণ করলে এই এক্স এর ভ্যালু এখানে বাড়াইছে কত 10⁸ বেরোইছে, তার মানে 10⁸ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে? এগুলা থেকে ভয় পাওয়ার কিছু নাই, সহজ জিনিস। পরেরটাতে চলে যান, 7 নম্বর। 7 নম্বরে কি বলা হচ্ছে যে an amount of money is invested in a savings account for 2 years. It increased by টাকা 52.50 in 2 years after annual compounding at the rate of 10% per year. What is the amount invested initially? এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা সেভিংস অ্যাকাউন্টে আপনি 2 বছরের জন্য জমা রাখছেন। তো 10% চক্রবৃদ্ধি সুদে এখান থেকে আপনি 52 টাকা 50 পয়সা আপনি সুদ পান। ঠিক আছে, 2 বছরে আপনি এই টাকাটা থেকে কত টাকা সুদ পাচ্ছেন? বলতেছে যে 52 টাকা 50 পয়সা সুদ পাচ্ছি। তো বলা হচ্ছে যে তাহলে প্রথমে আপনি কত টাকা বিনিয়োগ করছিলেন, অর্থাৎ আপনার মূলধনটা কত এটা বের করেন। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ। দেখেন, কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ যখন আপনার মানে প্রিন্সিপালটা দেওয়া থাকবে না, আপনাকে প্রিন্সিপাল জিজ্ঞাসা করবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথের অনেকগুলো অ্যাপ্রোচ আছে, অনেকগুলো অ্যাপ্রোচে করা যায়। সো আমরা নর্মালি যেটা ফলো করি, আমি আগে সেটা দেখাই। সূত্র দিয়ে তো আপনার এমনিতেই পারবেন, সূত্র ছাড়া চিন্তা করেন। আমি এর আগে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ করার সময় আমি বলছিলাম যে আপনি শুধু দেখবেন যে কত বছরের সময় দেওয়া আছে। তো এখানে বলেই দিছে যে 2 বছর। 2 বছরের সময় দিলে আপনার কোড কত হবে? 2:1 হবে। যদি 3 বছর বলতো তাহলে কোড বলতাম কত? 3:3:1 বলতাম। যদি 4 বছর বলতো তাহলে কোড বলতাম 4:6:4:1। ঠিক আছে, 4 বছর পর্যন্ত সাধারণত আসে। 5 বছর একবার আসছিল এই প্রবাসী কল্যাণ ব্যাংকে। যদি 5 বছর আসে তাহলে কোডটা কিরকম হবে? 5 বছর আসলে এই যে 5:10:10:10 6×4=10, 6×4=10, 4×5:1 হবে। ঠিক আছে, এই কোডগুলো হবে। এখন এই কোডগুলো কিভাবে ব্যবহার হবে আমি আপনাকে একটু দেখাচ্ছি। এখানে আমাকে বলতেছে যে শুরুতে আপনি কত টাকা বিনিয়োগ করছিলেন। আমি জানি না শুরুতে কত টাকা বিনিয়োগ করছে, অর্থাৎ আমার মূলধন কত। সো আমি ধরে নিচ্ছি যে আমার মূলধন হচ্ছে 100 টাকা। মূলধন আমি ধরে নিচ্ছি 100 টাকা। এইটার মানে আমাকে বের করতে হবে। আমাকে ওরা টাইম বলে দিছে কয় বছর? 2 বছর। আমাকে রেট পার্সেন্ট কত বলছে? আমাকে বলতেছে যে সুদের হার হচ্ছে 10%। ঠিক আছে, আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিছে? বলে দিছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে পাবেন হচ্ছে এই যে 52 টাকা 50 পয়সা। ঠিক আছে, আমাকে বের করতে হবে যে আমার এই প্রিন্সিপালটা কত। এখন দেখেন আমি প্রিন্সিপালটা কিভাবে বের করি আগে খেয়াল করেন। আমরা আগে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। আমরা ধরেই নিচ্ছি যে আমার মূলধন তো 100 টাকা। তাহলে এখানে যখনই দেখছি টাইম 2 বছর, তখন আমি কোড লাগাবো এখানে যে 2:1 কোড চলবে। এটা 2 বছরের কোড কত? 2:1। এখন এই যে 100 টাকা আমার মূলধন, এই 100 টাকার উপরে বছরে আমি কত পার্সেন্ট সুদ পাবো? 10%। তাহলে 100-র 10% কত? 10 টাকা। তাহলে এই যে আমি 10 টাকা সুদ পাইলাম। তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সুদের উপরে সুদ। তাহলে এই যে প্রথম বছরে 10 টাকা সুদ পাইছি, এই 10 টাকার উপরে আবার 10% সুদ পাবো দ্বিতীয় বছরে। তো 10-এর 10% কত? 1 টাকা। তাহলে এখানে পেয়ে যাবো কত? 1 টাকা। এখন এখান থেকে আমরা চাইলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারি কিভাবে? এই যে 2 আর 10 গুণ করে দেন, কত হবে? 20 হবে। যোগ 1-এর সাথে 1 গুণ করে দেন, কত হবে? 1 হবে। এই যে 20 আর 1 যোগ করলে কত পাওয়া যাবে? 21 পাওয়া যাবে। এই 21 টাকা আমার কি বেরোচ্ছে?
কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমার বোর্ডে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা 21 টাকা, প্রশ্নে বলতেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা, এই যে 52 টাকা 50 পয়সা। আমাকে বের করতে হবে যে প্রিন্সিপালটা কত, অর্থাৎ এই 100 কত। তাহলে এই যে 100 সমান সমান কত হবে, এই যে 52 টাকা 50 গুণন হচ্ছে 100 ডিভাইডেড কত, এই যে 21। আপনি বলবেন যে ভাইয়া এখান থেকে এই দশমিক তুলে দেন, তাহলে এই যে এখানে লিখবো আমি 5250 গুণন হচ্ছে 100 ডিভাইডেড এই যে নিচে 21, দশমিক তুলে দেওয়ার কারণে 1, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, এই যে দুইটা শূন্য, ঠিক আছে। এই 100 কেটে দিব, 21 52-র ভিতরে যাবে দুইবার, 21 দুগুণ 42, হাতে থাকে 10, 10 আর 5 মানে কত, 105। তাহলে 5 21-এ 105 হয়ে যাবে, আর এই যে একটা শূন্য, তার মানে এই 100-র ভ্যালু কত বের হয়ে গেছে, এই যে 250 টাকা বের হয়ে গেছে। 250 টাকা, যে আমি প্রথমে মূলত এই 250 টাকা বিনিয়োগ করছিলাম, যা বা আমার প্রিন্সিপাল কত টাকা, 250 টাকা, ঠিক আছে। ফর্মুলা ছাড়াই হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে ফর্মুলা লাগে না। শুধু দেখতে হবে কয় বছর, যে কয় বছর সেই কয় বছরের কোড লাগাই দিব, কাজ শেষ। এখন এই ম্যাথ আরো ইজিলি করা যায়, আরো ইজিলি করা যায়। সব কিছু মাথায় রাখতে হবে এমন কিছু না, কিছু কিছু জিনিস মানে এই বিষয়গুলো সব মানে একদম সহজ। যে এইটা মূলত বাংলাদেশে যে ম্যাথগুলো আসে কম্পাউন্ড ইন্টারেস্টের, সবগুলো ম্যাথ, 100টা ম্যাথ আসলে 99টা ম্যাথ এই আমরা কোডিং মেথড দিয়ে করতে পারি। এখন এটার রেশিও মেথডও আছে। রেশিও মেথডটাতে আমরা কি রকম কাজ করব, আগেরটাও রেশিও দিয়েই করছি, বাট ওইটাকে বলা হয় কোডিং মেথড, ঠিক আছে। রেশিও মেথডে কি রকম জিনিস দেখতে হয়, রেট পার্সেন্টটাকে দেখতে হবে, যে রেট কত, 10%, 10%। তাহলে আমরা এইভাবে লিখব যে 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10, 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ 10 টাকার উপর 1 টাকা সুদ পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এ মানে হচ্ছে এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এই যে 10, প্রিন্সিপাল কত টাকা, 10 টাকা, 10 টাকার উপরে যখন 1 টাকা সুদ পাচ্ছি, তখন আমার টোটাল সুদাসল কত হয়ে যাচ্ছে বা অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে, 11 টাকা হয়ে যাচ্ছে। এখন শুধু দেখবো যে আমার টাইম কত। তো আমাকে প্রশ্নে বলে দিছে যে টাইম হচ্ছে 2 বছর। যত বছর টাইম হবে এই 10 আর 11-র উপরে ঠিক তত পাওয়ার বসবে, ঠিক আছে। তো 10-এর উপরে পাওয়ার 2 হলে কত হবে, 100 হবে। 11-র উপরে পাওয়ার 2 হলে কত হয়ে যাবে, 121 হবে। তার মানে 100 টাকার উপরে আমি এখানে মানে 100 টাকা বিনিয়োগ করে আমি 121 টাকা পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্ট কত, আপনি বলবেন যে 121 থেকে আপনার এই যে প্রিন্সিপাল 100 বাদ দিয়ে দেন, তাহলে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন কত, 21 টাকা। তো এই 21-এর মানটা প্রশ্নে দেওয়া আছে না, 21-এর মানই হচ্ছে কত, 52 টাকা 50 পয়সা। তো 21 সমান সমান 52 টাকা 50 হইলে আমার প্রিন্সিপাল কত, এই যে 100। তাহলে এই 100 সমান সমান কত হয়ে যাবে, ওখানে ক্যালকুলেশন করে দেখলাম আমরা 250 টাকা, ঠিক আছে। এই 250 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, বোঝা গেছে। যদি বলতো 3 বছর, আমরা ওখানে 10 আর 11-র উপরে পাওয়ার 3 দিতাম। যদি বলতো 4 বছর, তাহলে পাওয়ার দিতাম 4 বছর। যদি বলতো 5 বছর, পাওয়ার দিতাম 5 বছর। যত বছর বলবে তত পাওয়ার চলবে ওখানে। পরেরটাতে চলে যান, 8 নম্বর। আমরা এর আগে কোনো একটা ক্লাসে বলছিলাম, প্রথম দিকের কোনো একটা ক্লাসে, যে ধরেন যে এখানে আপনি গাছ লাগাইছেন, এখানে একটা গাছ লাগাইছেন, এখানে একটা লাগাইছেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তাহলে আপনি যতগুলা গাছ লাগাইছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আপনি যতগুলো গাছ লাগাবেন এই প্রত্যেকটা গাছের মধ্যে ফাঁকা জায়গার সংখ্যা আমি বের করতে পারবো। আপনি শুধু দেখেন, এখানে আমি 7টা গাছ লাগাইছি, তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো, ফাঁকা স্পেসগুলো, এখানে ফাঁকা স্পেসের সংখ্যা কত হবে, আমি কি বলছিলাম যে যতগুলো গাছ হবে তার চেয়ে 1 কম হবে ফাঁকা স্পেসের সংখ্যা। এখানে দেখেন ফাঁকা স্পেস কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ গাছের সংখ্যা যতগুলো হবে ফাঁকা স্পেস হবে কতগুলা, তার চেয়ে 1 কম, গাছের সংখ্যার চেয়ে 1 কম। এই কনসেপ্টটা এখানে লাগবে। দেখেন এখানে বলা হচ্ছে যে অন এ
2 kilometer road. A total of 201 trees are planted on the side of the road at equal distance. How many such trees will be planted on a 50-kilometer road such that the distance between two consecutive trees is the same as that of the consecutive trees on the 2-kilometer road? এখানে বলা হচ্ছে যে 2 কিলোমিটার রাস্তায় সমান দূরত্ব বজায় রেখে রাস্তার এক পাশে 201টা গাছ আপনি লাগালেন। তো 2 কিলোমিটার রাস্তার মতোই সমান দূরত্ব রেখে 50 কিলোমিটার রাস্তায় যদি আপনি গাছ লাগান তাহলে কতগুলা গাছ লাগাইতে পারবেন? কতগুলা গাছ লাগাইতে পারবেন? ভাই সিম্পল হিসাব, যে প্রথমে 2 কিলোমিটার, এই যে 2 কিলোমিটার মানে আমরা জানি কি 2000 মিটার। তাহলে এই 2 কিলোমিটার রাস্তায় আমি গাছ লাগাইছি কতগুলা? 201টা। প্রত্যেকটা গাছের মাঝখানের যে ফাঁকা জায়গা, এটা কি সমান দূরত্ব বজায় রেখে আমি গাছ লাগাইছি। তার মানে প্রত্যেকটা গাছের মাঝখানে সমান দূরত্ব বজায় আছে। তাহলে আমি আপনাকে বলতে পারি যে ভাইয়া আপনি যেহেতু এখানে 201টা গাছ লাগাইছেন, তার মানে প্রত্যেকটা মানে 2টা গাছের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার সংখ্যা কতগুলো হবে? কিছুক্ষণ আগেই বলছি যে গাছের সংখ্যা যত, ফাঁকা জায়গার সংখ্যা হবে 1 কম। তো 2 কিলোমিটার রাস্তায় গাছ লাগাইছি 201টা, তার মানে ফাঁকা জায়গা আছে কয়টা? 200টা। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে কত মিটার করে ছাড়ছি বা কত জায়গা আছে প্রত্যেকটা, এই যে ফাঁকা জায়গা এটা কত মিটারের? কত মিটারের ফাঁকা জায়গা? আপনি বলবেন যে 2000 মিটার পথে যদি 200টা ফাঁকা জায়গা থাকে তাহলে প্রত্যেকটা ফাঁকা জায়গার দৈর্ঘ্য কত হবে? এই 2000কে জাস্ট 200 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব যে 10 মিটার। যে প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে আমার কি আছে? 10 মিটার করে জায়গা আছে। যে একটা থেকে আরেকটা গাছের দূরত্ব কত? 10 মিটার করে। এখন আমাকে বলতেছে যে তাহলে 50 কিলোমিটার রাস্তায় আপনি এরকম প্রত্যেকটা গাছের মাঝখানে যদি 10 মিটার ফাঁকা জায়গা রাখেন তাহলে কতগুলা গাছ লাগাইতে পারবেন? তাহলে এই যে 50 কিলোমিটার, 50 কিলোমিটার মানে হচ্ছে 50,000 মিটার। প্রত্যেকটা গাছের মাঝখানে যদি আমি 10 মিটার করে ফাঁকা রাখি তাহলে ফাঁকা জায়গা আছে কয়টা? 50,000 মিটারে 10 মিটার করে ফাঁকা জায়গা রাখলে ফাঁকা জায়গা পাবো কয়টা? আপনি বলবেন যে ভাইয়া 5,000টা ফাঁকা জায়গা আছে। তো আমাকে কি বলছে? গাছ লাগাইতে পারবো কয়টা? তো গাছের সংখ্যা কতগুলো হবে? ফাঁকা জায়গা যতগুলা তার চেয়ে 1 বেশি। তাহলে এখানে গাছের সংখ্যা কতগুলো হবে 50 কিলোমিটার জায়গায়? আপনি বলবেন যে 5,001টা। এই যে অপশন বি উত্তর 5,001। ক্লাস নিচ্ছি, পরে ফোন দিবেন, রাত 10টার পরে ফোন দেবেন। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য প্রপোর্শন অফ 1:2:3 অ্যান্ড দ্য লেংথ অফ দ্য স্মলেস্ট সাইড ইজ 1 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল? বলতেছে যে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত হচ্ছে 1:2:3 এবং সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটার সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে? খেয়াল করেন, আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণ থাকে, 3টা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। সো এখানে ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে যে এই যে 1, 2 এবং 3। তাহলে ত্রিভুজের এখানে 3টা কোণের সমষ্টি কত হবে? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে 1, 2, 3 এর যোগফল কত? 6। তাহলে 6 সমান সমান আমরা কত বলতে পারি? 180। 1 সমান সমান কত বলতে পারি? 30। তাহলে ত্রিভুজের একটা কোণ হবে এখানে 30 ডিগ্রি, আর একটা কোণ হবে এই যে 30 দুকোণ 60 ডিগ্রি, আর একটা কোণ হবে 3 30-এ 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 30, 60, 90 ট্রায়াঙ্গেল, অর্থাৎ এইটাকে বলা হয় হচ্ছে একটা স্পেশাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? 30, 60, 90 মানে হচ্ছে এটা কি? একটা স্পেশাল ট্রায়াঙ্গেল। সো আমরা এই যে অ্যাঙ্গেল অর্থাৎ কোণের মাপটা জানি, আমাদেরকে বের করতে হবে সাইড, যে সাইড সমান সমান কত। এই যে দেখেন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে ওই ত্রিভুজটার সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে? ছোট বাহুর দৈর্ঘ্য আমাদেরকে দিয়ে রাখছে।
সো আমরা কোণ জানি যে কোণের মাপ হচ্ছে এটা 30, 60, 90। খেয়াল করেন, আমরা যদি একটা ত্রিভুজ আঁকানোর ট্রাই করি, যে এইটা যদি আমার 90 ডিগ্রি হয়, এইটা যদি আমার 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এইটাকে যদি ধরে নেন যে এটা আমার 60 ডিগ্রি, এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা কি জানি যে এইটা মানে এই যে ত্রিভুজ, এটা হচ্ছে 30, 60, 90 ট্রায়াঙ্গেল। আমরা জানি যে সবচেয়ে ছোট যে এই বাহুটা সেটা কত, 1। আমাদের বের করতে হবে যে সবচেয়ে বড় বাহু যেটা, সেটা বের করেন। একটা জিনিস মাথায় রাখেন, সবচেয়ে ছোট কোণ কোনটা? সবচেয়ে ছোট কোণ কোনটা? 30 না? সবচেয়ে ছোট কোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু। তো সবচেয়ে ছোট কোণ 30, এইটার বিপরীত বাহু কত? এইটা। তার মানে এইটার মান কত দেওয়া আছে? এই যে 1 সেন্টিমিটার দেওয়া আছে। সবচেয়ে বড় কোণ যেটা, সবচেয়ে বড় কোণ, সবচেয়ে বড় কোণ হচ্ছে 90। এই 90 ডিগ্রি কোণের বিপরীতে যেই বাহুটা দেওয়া আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। আর এই 30, 60, 90 ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট বাহুর দ্বিগুণ। কি বললাম? 30, 60, 90 ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট বাহু যেটা আছে তার দ্বিগুণ। সবচেয়ে ছোট বাহু কত? এ এ সরি 1, 1 এর দ্বিগুণ কত? এই যে 2, ঠিক আছে, 2 হবে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে ভাই এইটা হবে 2, এইটা হচ্ছে 1। এখন যদি চাইতো যে 60 কত, এটাও বের করতে পারতাম যে এই যে 60 ডিগ্রির বিপরীতে যেই বাহুটা আছে, এই বাহুটা হবে এই যে সবচেয়ে ছোট বাহু যে এটা 1, এই 1 এর √3 গুণ। √3 গুণ মানে হচ্ছে এই যে শুধুমাত্র √3 হবে। তার মানে 60 ডিগ্রি মানে কত? √3। এই জিনিসগুলো মুখস্থ, মানে আমি ধরে নিচ্ছি যে এই জিনিসগুলো আপনাদের মুখস্থ আছে বা এই জিনিসগুলো মুখস্থ রাখতে হয়। তাহলে এই যে ম্যাথগুলো দেখে আপনি ডিরেক্ট বলে দিতে পারতেন যে এখানে 1 আছে, তো তার মানে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যটা হবে 1 এর দ্বিগুণ, অর্থাৎ 2 সেন্টিমিটার। ঠিক আছে, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হয়। মানে মুখস্থ রাখতে হয় এই জন্য বলতেছি, কারণ এগুলো প্রুফ করতে গেলে তো আবার সময় লাগবে, অত সময় আপনার নাই। এগুলো হচ্ছে রেডিমেড জিনিস, বারবার চলে আসবে এগুলা, ঠিক আছে, এই জিনিসটা বারবার আসবে। সো 2 সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য। আসেন পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন এখানে আমাকে বলে দিছে যে ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে 1, 2, 3। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এখানে ত্রিভুজের এই যে 3টা কোণের অনুপাত দেওয়া রাখছে 3, 2, 1, এটাকে আমরা যোগ করে কত পাই? 6 পাই। 6 সমান সমান কত লিখতে পারি? 180 লিখতে পারি। 6 সমান সমান 180 হলে 1 সমান সমান কত? 30। তার মানে এই 1 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, এই 2 সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, এই 3 সমান সমান কত? 90 ডিগ্রি। তো এই যে একটা ত্রিভুজের একটা কোণ হবে 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। সো আপনি যদি এখানে একটা যে কোনো একটা ত্রিভুজ আঁকান, ত্রিভুজ একে যদি বলেন যে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 30, তাহলে এখানে বিষয়গুলো কি? সবচেয়ে ছোট কোণ যেটা, তার বিপরীত বাহু হচ্ছে সবচেয়ে ছোট বাহু হবে। তাহলে সবচেয়ে ছোট কোণ 30, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে এটার মান কত? 1 সেন্টিমিটার। সবচেয়ে বড় কোণ যেটা, তার বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। আর এই 30, 60, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল হচ্ছে একটা স্পেশাল ট্রায়াঙ্গেল, যার সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হবে ছোট বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। তো ছোট বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে দ্বিগুণ, অর্থাৎ 2 সেন্টিমিটার হয়ে যাবে। আর এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রির বিপরীতে যে এই বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? এই যে সবচেয়ে ছোট বাহু যেটা আছে, এই 1, 1 এর √3 গুণ, 1 এর √3 গুণ। তো 1 এর √3 গুণ মানে কত? √3 হবে। তার মানে এই যে যে কোণটা 30 ডিগ্রি, তার বাহু কত? 1। যেটা 60, তার বাহু হচ্ছে √3। যেটা 90, তার বাহু কত? 2। এই যে অ্যাঙ্গেলের অনুপাত হচ্ছে 30, 60, 90, আর বাহুর অনুপাত হবে 1 √3, 2। ঠিক আছে, এই জিনিসগুলো যে কোনো বই খুললেই ত্রিভুজের অধ্যায়ে দেখবেন যে এই জিনিসগুলো দেওয়া আছে, একদম শুরুতে এই জিনিসগুলো দেওয়া আছে। ওইগুলো ঠাডা মুখস্থ করে নিন। ম্যাথ দেখলেই বুঝতে পারবেন যে উত্তর কোনটা হবে, কারণ পেঁচাবে না আপনাকে। প্রত্যেকটা বই এগুলো দেওয়া আছে। বিসিএস এর বইগুলোও দেখতে পারেন, বিসিএস এর বই এগুলো দেওয়া আছে, নিয়মিত প্রশ্ন হয় এগুলো থেকে। দেখেন 10 নম্বরে কি বলা হচ্ছে?
মিস্টার এক্স হ্যাড টাকা 1000 ইন হিজ সেভিংস অ্যাকাউন্ট। মিস্টার এক্সের অ্যাকাউন্টে 1000 টাকা আছে। এভরি মান্থ, প্রত্যেক মাসে, ইন দ্য ফার্স্ট উইক হি নিডস মানি, প্রত্যেক মাসে তার একটা টাকার দরকার হয়। সো হি উইথড্র টাকা 500, তো টাকার দরকার হয়, সে 50 মানে 500 টাকা সে উঠায় নেয়। বাট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে হি ডিপোজিটস টাকা 750, সে আবার 750 টাকা জমা করে দেয়। আফটার হাউ মেনি মান্থস, কয় মাস পরে, দ্য অরিজিনাল অ্যামাউন্ট উইল গ্রো 3 টাইমস, তাহলে এই যে 1000 বা মূল টাকাটা 3 গুণ হবে। ঠিক আছে, এই মূল টাকাটা কয় মাস পরে 3 গুণ হবে, এটা আমাদেরকে বের করতে বলতেছে। ঠিক আছে, খেয়াল করেন, নর্মাল সেন্সে চিন্তা করেন যে ভাই শুরুতে আমার অ্যাকাউন্টে 1000 টাকা ছিল, এই টাকাটা আমি 3 গুণ করব, তাহলে 1000-এর 3 গুণ কত? আপনি বলবেন যে 3000, 3000 টাকা। সো 3000 টাকার ভিতরে আপনার অ্যাকাউন্টে তো এই যে 3000 টাকা আপনি করতে চান, 1000 টাকাকে 3000 টাকায় কনভার্ট করতে চান, তো 3000 টাকার ভিতরে তো 1000 টাকা তো আপনার অ্যাকাউন্টে আসেই, 1000 টাকা আপনার অ্যাকাউন্টে আসেই। তাহলে আপনাকে আর জমা করতে হবে কত টাকা? আর 2000 টাকা জমা করতে হবে না? যে আর যদি আমি 2000 টাকা জমা করতে পারি তাহলে আমার 3000 হয়ে যাবে। তো বলতেছে যে প্রতি মাসের শুরুতে আপনার অ্যাকাউন্টে তো 1000 টাকা আছে, প্রতি মাসের শুরুতে আপনার 500 টাকার প্রয়োজন হয়। সো আপনি এই 1000 থেকে 500 টাকা কি করেন? তুলে নেন। আবার মাসের শেষে আপনি ওই অ্যাকাউন্টে আবার 750 টাকা কি করেন? জমা করে দেন। তাহলে এই 1000 থেকে যেই 500 তুলে নিচ্ছিলেন, এই 750 জমা দেওয়ার ফলে এই 500-র গ্যাপ তো পূরণ হচ্ছেই, ওই অ্যাকাউন্টে অতিরিক্ত আপনার আরও কত টাকা জমা হচ্ছে? এই যে 250 টাকা অতিরিক্ত জমা হচ্ছে প্রতি মাসে। কথা কি বুঝে আসছে? 1000 টাকা আপনার অ্যাকাউন্টে আছে, 1000 টাকা আপনার অ্যাকাউন্টে আছে, এখান থেকে আপনি 500 টাকা যদি তুলে নেন, তাহলে টাকা থাকলো কত? 500। এখন মাসের শেষে এই 500 টাকার সাথে আপনি আরও 750 টাকা ডিপোজিট করেন, তাহলে আপনার এখন অ্যাকাউন্টে টোটাল কত টাকা হয়ে যাবে? 1250 টাকা হবে। তার মানে প্রতি মাসে এক্সট্রা 250 টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে না? প্রতি মাসেই এক্সট্রা করে এই 250 টাকা ব্যাংকে জমা হচ্ছে। তো এই যে খেয়াল করেন, 250 টাকা জমা হইতে যদি আপনার 1 মাস সময় লাগে, জিজ্ঞাসা করছে যে এই যে 2000 টাকা জমা হইতে আপনার কত সময় লাগবে? আপনি তখন বলবেন যে 2000 ভাগ হচ্ছে 250, 250 দিয়ে এই 2000-কে ভাগ করলে আপনি পেয়ে যাবেন কত? 8 মাস পেয়ে যাবেন। যে এই যে 1000 টাকাকে 3 গুণ করতে চাইলে আমাকে আরো 2000 টাকা জমা করতে হবে, আর এই 2000 টাকা জমা করতে গেলে আমার এখনো 8 মাস সময়ের দরকার। কয় মাস সময়ের দরকার? 8 মাস সময়ের দরকার। না, এখন কথা হচ্ছে যে এইটার মানে কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে আপনার যেমন এই যে আমি যদি বলি যে আপনার 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এইটাকেও স্পেশাল ট্রায়াঙ্গেল বলা হয়। সো এটা যদি মানে আপনার অ্যাঙ্গেলের যেই রেশিওটা, তাহলে বাহুর রেশিওটা কত হবে? যদি আমাকে বলে যে তাহলে বাহু কত হবে, তখন আমরা বলি যে এখানে হবে 1:1:√2 হয়ে যাবে। এইটাকেও স্পেশাল ট্রায়াঙ্গেল বলা হয়। এটাকেও আমরা কি বলি? স্পেশাল ট্রায়াঙ্গেল বলি। ঠিক আছে, এখন স্পেশাল ট্রায়াঙ্গেল মানে মোটামুটি এই দুইটাই সব মানে এই দুইটা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে এটা, এটা থেকে খুব রেয়ার, এটা থেকে বাংলাদেশে কখনো প্রশ্ন আসছে আমি দেখিনি। কিন্তু এই যে 30, 60, 90, এইটা থেকে অনেকবারই প্রশ্ন আসছে। ঠিক আছে, 30, 60, 90 এখান থেকে অনেকবারই প্রশ্ন আসছে। সো এই জন্য বললাম যে এই জিনিসগুলো প্রত্যেকটা বইয়ের শুরুতেই দেখবেন যে দেওয়া আছে। সো মূলত এই দুইটাকে স্পেশাল ট্রায়াঙ্গেল বলা হয়, এবং এটা কম আসে, এটাই বেশি আসে। এটা কখনো বাংলাদেশে আসছে আমার চোখে পড়ে নাই, কিন্তু এটা অনেকবারই চোখে পড়ছে যে এটা আসছে। সো এই জন্য বললাম যে মানে 45, 45, 90, 30, 60, 90 দেখলে বুঝবেন যে স্পেশাল ট্রায়াঙ্গেল। এগুলোর দুইটা কাহিনী দেওয়া থাকে। হয় আপনাকে এরকম
কোণের অনুপাত দিয়ে বলবে যে বাহুর অনুপাত কত, অথবা বাহুর অনুপাত দিয়ে বলবে যে কোণের অনুপাত কত। সো এই জিনিসগুলো মুখস্থ থাকলে মানে উত্তর করতে সহজ হয়, যে আপনি ধাম করে বলে দিতে পারবেন যে ভাই উত্তর এত হবে। বুঝতে পারছেন? মানে কিছু জিনিস আছে যে আপনাকে মানে রেডিমেড রাখতে হবে, যে প্রশ্নে আসলে আমি ওইটা নিয়ে অত চিন্তাই করব না, আমি জাস্ট উত্তরটা বলে দেবো যে উত্তর এটা হবে। বুঝতে পারছেন? কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হবে, তাহলে মনে করেন সুবিধা, মানে দেখার সাথে বলে দিতে পারবেন। পোলাপান ওইগুলো যতক্ষণে প্রমাণ করবে, এ করবে, সে করবে, ততক্ষণে আপনি দুইটার উত্তর করে ফেলবেন। 11 নম্বরে আসেন। দেখেন 11 নম্বরে কি বলা হচ্ছে, যে টু স্মল সার্কুলার পার্কস অফ ডায়ামিটার 16 মিটার অ্যান্ড 12 মিটার আর টু বি রিপ্লেসড বাই এ বিগার সার্কুলার পার্ক। হোয়াট উড বি দ্য রেডিয়াস অফ দিস নিউ পার্ক ইফ দ্য নিউ পার্ক হ্যাজ টু অকুপাই দ্য সেম স্পেস অ্যাজ দ্য টু স্মল পার্কস? দেখেন মজার অঙ্ক। এখানে বলা হচ্ছে যে দুটি ছোট বৃত্তাকার পার্কের ডায়ামিটার বা ব্যাস দেওয়া আছে। একটার ব্যাস হচ্ছে 16, আর একটার ব্যাস হচ্ছে 12। তো আমাকে বলা হচ্ছে যে এগুলো একটি বড় বৃত্ত দ্বারা প্রতিস্থাপন করা হলে, অর্থাৎ এই দুইটা ছোট বৃত্তকে যদি আপনি একটা বড় বৃত্ত, মানে এই দুইটা ছোট বৃত্তকে মিলে যদি আপনি একটা বড় বৃত্ত তৈরি করেন, তাহলে বড় বৃত্তটি, মানে এখানে বলেই দিছে যে বড় বৃত্তটা ছোট বৃত্তের এই দুইটা জায়গা দখল করবে, তাহলে ওই বড় বৃত্তের ব্যাসার্ধের পরিমাণটা কত হবে? ভাই নর্মাল সেন্সে চিন্তা করেন, যে এখানে ধরে নেন যে এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, এইটার যে ডায়ামিটার, এইটাকে আমি বলতেছি ধরে নেন যে 16 মিটার। ঠিক আছে? আবার আমি এখানে আরেকটা আমি বৃত্ত আঁকালাম, এই বৃত্তের যে ডায়ামিটার, এইটাকে আমি বলতেছি কত, 12 মিটার। তো আমাকে বলা হচ্ছে যে এই যে দুইটা বৃত্ত, একটা বড় আর একটা ছোট, এই দুইটা বৃত্তের এই দুইটা বৃত্তের যে ক্ষেত্রফল, বা এই দুইটা বৃত্তকে এক করে, অর্থাৎ এই দুইটা বৃত্ত যতখানি জায়গা দখল করছে, এতখানি জায়গা মিলে যদি আমি আরেকটা বড় বৃত্ত আঁকাই, এই যে বড় একটা বৃত্ত আঁকাইলাম, এই বড় বৃত্তের রেডিয়াসটা কত, এটা আমাকে বের করতে হবে। এই বড় বৃত্তের এই যে রেডিয়াসটা কত, এটা আমাকে বের করা লাগবে। এখন এখানে এই জিনিসটাকে বোঝেন, যে এখানে যে বলতেছে যে হোয়াট উড বি দ্য রেডিয়াস অফ দিস নিউ পার্ক ইফ দ্য নিউ পার্ক হ্যাজ টু অকুপাই দ্য সেম স্পেস। অকুপাই দ্য সেম স্পেস মানে হচ্ছে এই যে দুইটা বৃত্তকে আমি একটা বৃত্তে কনভার্ট করে দিছি, মানে এই বৃত্তের যে ক্ষেত্রফল আর এই বৃত্তের যে ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল যোগ করে আমার এই বড় বৃত্তের ক্ষেত্রফল হবে। কথা কি বোঝা আসছে? যে এই বৃত্তটা যতখানি জায়গা দখল করে আছে আর এই বৃত্তটা যতখানি জায়গা দখল করে আছে, এই দুইটা জায়গা যদি অ্যাড করে দেই, তাহলে আমি এই জায়গাটা পাবো। তার মানে কি, এই বড় বৃত্তের ক্ষেত্রফল আর ছোট বৃত্তের ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে এই যে এই বৃত্তটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব, তাই না? এখন খেয়াল করেন, তাহলে এই যে এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে ভাই এই বৃত্তের ডায়ামিটার 16 দেওয়া আছে, তার মানে রেডিয়াস কত হবে? 8 হবে। তাহলে রেডিয়াস যদি 8 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই 8 স্কোয়ার, মানে হচ্ছে 64 পাই হয়ে যাবে, 64 পাই। আবার এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে ছোটটার? আপনি বলবেন যে ভাই এইটার রেডিয়াস, এইটার ডায়ামিটার দেওয়া আছে 12, তার মানে রেডিয়াস কত হবে? 6 হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই 6 স্কোয়ার, অর্থাৎ এই যে 36 পাই হবে। তাহলে এই যে বড় বৃত্ত, এই বড় বৃত্তের ক্ষেত্রফল কত? আপনি বলবেন যে এই যে এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল যোগ করে এই বড় বৃত্তের ক্ষেত্রফল হবে। তার মানে এই বড় বৃত্তের ক্ষেত্রফল কত? 64 আর 36 যোগ করলে 100 হয়ে যায় না? 100 পাই হবে। তো আমাকে বের করতে হবে যে এই বৃত্তটার রেডিয়াসটা কত, এই বৃত্তের রেডিয়াস কত। তো আমি ধরে নিচ্ছি যে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই বড় আর স্কোয়ার। তো পাই বড় আর স্কোয়ারের মানও যা, এই যে এই 100 পাইয়ের মানতা, কারণ 100 পাই কোত্থেকে আসছে? এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল যোগ করে 100 পাই আসছে। আর আমি যেহেতু জানতাম না যে এই বৃত্তের ক্ষেত্রফল কত, তাই আমি ধরে নিলাম যে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই বড় আর স্কোয়ার। সো এখানে এই বৃত্তের রেডিয়াস বের করা লাগবে, অর্থাৎ এই আর এর মানটা আমাকে বের করা লাগবে। সো কিভাবে বের করব? আপনি বলবেন যে পাই আর পাই কেটে দেন, তাহলে এই যে আর সমান সমান কত হবে? √100 হবে। তাহলে আর সমান সমান কত হবে? এই যে 10 হবে। তার মানে এই বৃত্তের যে রেডিয়াস, সেটা কত হবে? 10 মিটার হয়ে যাবে।
10 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমি তো বিসিএস এর খবর ওইভাবে রাখি না, আমি জানিও না যে এখন কততম বিসিএস চলতেছে। তো আমি বলতে পারছি না যে বিসিএস এর পরীক্ষা কবে হবে। ব্যাংকের পরীক্ষা হয়তো একটু দেরি হবে, কিন্তু বিসিএস এর পরীক্ষা কবে হবে এটা জানি, কারণ আমি জানি না যে এখন কততম বিসিএস চলতেছে বা কি অবস্থা, বিসিএস এর কি আবেদন চলছে না ডেট দিছে নাকি। আমি কিছু বিসিএস সম্বন্ধে আমি সাধারণত কোনো তথ্য আমি রাখি না, কারণ বিসিএস আমি পড়াই না, তো এর জন্য আমি তথ্যটা রাখি না ওইরকম। পরেরটাতে আসেন, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে এই স্টুডেন্ট অবটেইনড 60, 75 and 85 marks respectively in 3 monthly examinations in physics and 95 marks in the final examination. The 3 monthly examinations are of equal weightage, whereas the final examination is weighted twice as much as monthly examination. What is his average mark in physics? দেখেন এখানে বলা হচ্ছে যে একজন ছাত্র ফিজিক্সের 3 মাসের যথাক্রমে তার নম্বর হচ্ছে 60, 75 এবং 85 মার্কস, এবং ফাইনাল পরীক্ষায় সে 95 নম্বর পায়। তো 3টা মাসিক পরীক্ষায় তার ওয়েটেজ যা হবে, 3টা মাসিক পরীক্ষায় তার ওয়েটেজ যা হবে, ফাইনাল পরীক্ষায় তার ওয়েটেজ হবে দ্বিগুণ। ঠিক আছে, তো পদার্থবিজ্ঞানে সে গড় কত নম্বর পাবে এটা আমাকে বের করতে হবে। তাই মানে নর্মাল সেন্সে চিন্তা করেন, এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। আমরা যখন কোচিংয়ে পরীক্ষা দিতাম না, স্কুলে বা কলেজে যখন মানে আমরা থাকতাম বা ছিলাম, তখন ওই যে যে কোনো পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষা হোক বা ইয়ার চেঞ্জ পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, আমাদের কিন্তু ফাইনাল মডেল টেস্ট নেয়ার আগে কোচিং কিন্তু আমাদেরকে অনেক ছোট ছোট পরীক্ষা নিত, মানে ছোট ছোট ভাগ করে করে পরীক্ষা নিত না। বলতো যে আজকে পদার্থবিজ্ঞানের প্রথম 2 অধ্যায়ের উপর পরীক্ষা হবে, তারপরের দিন বলতো যে আরো 2 অধ্যায়ের উপর পরীক্ষা হবে, তারপরে আরো 2 অধ্যায়ের উপর পরীক্ষা হবে। তো এরকম মানে একটা বইয়ের উপরে ভাগ ভাগ করে 3টা 4টা পরীক্ষা নেওয়ার পরে ওরা ফাইনাল মডেল টেস্ট নিত পুরো 100 নম্বরের মধ্যে। এরকম করতো না কোচিং সেন্টারে, আমাদেরকে এরকম করতো। সো এখানেও বিষয়টা সেম, বলতেছে যে পদার্থবিজ্ঞানে একজন ছাত্র 3টা মাসিক পরীক্ষা দিবে, 3টা মাসিক পরীক্ষা দিবে। তো ধরে নেন যে 3টা মাসিক পরীক্ষা, এখানে বলতেছে যে মাসিক পরীক্ষার ওয়েটেজ যা থাকবে ফাইনাল পরীক্ষার ওয়েটেজ হবে তার দ্বিগুণ। তার মানে হচ্ছে ধরে নেন যে মাসিক পরীক্ষাগুলো যদি 100 নম্বরের মধ্যে হয়, তাহলে ধরে নেন 100 অনেক বড় সংখ্যা, তাই আমি 1 করে ধরলাম, যে প্রথম মাসিক পরীক্ষা হয়েছে 1 নম্বরের মধ্যে, সেখানে 100 নম্বরই ধরে নেন, কিন্তু ছোট করে লিখবো, 1 লিখবো, ঠিক আছে, 60। তারপরে দ্বিতীয় মাসিক পরীক্ষা হয়েছে 75 গুণন 1, তৃতীয় মাসিক পরীক্ষা হয়েছে এই যে 85 গুণন 1, ঠিক আছে। কিন্তু যখন ফাইনাল পরীক্ষা হয়েছে তখন এখানে 200 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে। সো এই 200টাকে আমরা কি ধরবো, ছোট করে 2 ধরবো, ছোট করে কি ধরবো, 2 ধরবো। তাহলে এখানে দেখেন তো টোটাল কত নম্বরের মধ্যে পরীক্ষা হলো। আপনি বলবেন যে এই যে 100, এই যে 100, এই যে 100 আর এই যে 200, ঠিক আছে, তাই না। তাহলে এখন দেখেন টোটাল কত হচ্ছে, 85, 5, 90, 160, 160 আর 60 কত হয়ে যায়, 220, 220 আর 95 দোকানে 190, 220 আর হচ্ছে 190, তার মানে হচ্ছে 410। তার মানে ওপরে এগুলা ক্যালকুলেশন করলে আমরা 410 পাবো। আর টোটাল ওয়েটেজ কত, এই যে 3 আর 2 5, তো 5 দিয়ে 410কে ভাগ করলে কত পাওয়া যাবে, 82 পাওয়া যাবে না। যে সে গড়ে মানে মাসিক পরীক্ষার ফাইনাল পরীক্ষা মিলে গড়ে সে কত নাম্বার পাইছে, এই 82 নাম্বার পাইছে। এখানে ওয়েটেজ বলতে এইভাবে আপনি বুঝতে পারেন, যে ধরে নেন যে মাসিক পরীক্ষাগুলো হয়েছে, ধরে নেন যে ইন্টারমিডিয়েটে 2টা করে পত্র থাকে, প্রথম মাসিক পরীক্ষা হচ্ছে একটা পত্রের উপরে, দ্বিতীয়টাতে হয়েছে 1 পত্রের উপরে, তৃতীয়টাতে হয়েছে 1 পত্রের উপরে, কিন্তু ফাইনাল পরীক্ষা হয়েছে 2 পত্রের উপরে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল পত্র কয়টা, মাসিক পরীক্ষায় 3টা, ফাইনালে 2টা, টোটাল কত 5। আর মাসিক আর ফাইনাল মিলে টোটাল নম্বর পাইছেন কত, 410। তো 5 দিয়ে 410কে ভাগ করে দিলে তো আমরা গড় পেয়ে যাবো, গড় 82, ঠিক আছে। এইভাবেও চিন্তা করা যায়।
তাহলে মেতে হবে, জানি না আসলে। আমি বিসিএস এর আগে পড়াইতে চাইছিলাম, আমি বইপত্র কিনছিলাম যে বিসিএস প্রিলি রিটেনের জন্য অনেক ছেলেপেলে রিকোয়েস্ট করে। কিন্তু আমি যখন প্রিলি, আমি ওদের মার্কস ডিস্ট্রিবিউশন আগে থেকে জানতাম যে প্রিলিতে মার্কস কম, মাত্র 15। আর প্রশ্ন যতটুকু আমি দেখলাম যে আসলে ওই প্রশ্নগুলো 9-10-এর প্রশ্নই, কারণ ওইগুলা পড়ায় খুব বেশি দূর, মানে আমাদের টার্গেট তো হচ্ছে ব্যবসা করা, তাই না? So আমরা ব্যবসা করব বা আমাদের কাছে স্টুডেন্ট আসবে, একে তো একটা ইয়ে আছে যে আমরা বিসিএস ক্যাডার না, এটা তো একটা ইয়ে আছে যে স্টুডেন্ট পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। ব্যাংকে আমরা পরিচিত দেখে হ্যাঁ আমরা ব্যাংকের প্রচুর স্টুডেন্ট পাই, বাট বিসিএস এ ওই রকম পরিচিত তো না। তখন সবাই বলবে যে আরে বিসিএস ক্যাডারই না, বিসিএস পড়ে। এখনও তো অনেকেই বলে যে ব্যাংকে চাকরি করে ব্যাংকে পড়ায়, তারপরে এটা গায়ে লাগে না। কিন্তু দেখলাম যে আসলে বিসিএস এর প্রশ্নগুলো আহামরি খুব কঠিন না, সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছে 9-10-এর বই থেকে। লিখিত প্রশ্নগুলো আমি যতগুলো অ্যানালাইসিস করি, আগের প্রশ্নগুলো তো সহজ ছিল, মানে 35-এর আগে যে প্রশ্নগুলো ওগুলো তো একদম সহজ। 35 থেকে একটু উচ্চতর গণিত থেকে প্রশ্ন করা শুরু করলো, তারপরে এগুলো আপনার একদম হুবহু 9-10-এর বই থেকে উঠাচ্ছে, উচ্চতর গণিত থেকে উঠাই দিচ্ছে, হয়তো ডিজিটটা চেঞ্জ থাকতেছে, তাছাড়া হুবহু তুলে দিচ্ছে, জ্যামিতির প্রশ্ন হুবহু তুলে দিচ্ছে। পরে চিন্তা করলাম যে না, এগুলো তাহলে পড়ায় লাভ নাই, হুবহু তুলে দিচ্ছে, এগুলো মিসেই আজাইরা সময় নষ্ট হবে, আবার স্টুডেন্টও পড়তে যাবে না, আবার দুর্নাম হবে। বাট বিসিএস পড়ানোটা আমার কাছে মনে হলো যে ইজি, কারণ প্রিলিমিনারি তো এরকম হুবহু তুলে না দিলেও রিটেনে হুবহু তুলে দেয়। আর প্রিলির যে প্রশ্ন দেয় এগুলো খুব সহজ, ব্যাংকের চেয়ে অনেক ইজি। না একদম ডাল ভাত বলবো না, অনেকে আবার মাইন্ড করবে। প্রিলিমিনারিতে যে প্রশ্ন হয়, প্রিলিতে যে প্রশ্ন হয়, এটা একবারে ইজি। মানে আপনি চোখ বন্ধ করে 10 নম্বর পাবেন, চোখ বন্ধ করে 10 আপনি পাবেনই, কোনো ভুল নাই, 10 নম্বর মিস হবে না প্রিলিতে। রিটেনে আপনি যদি সিলেক্টেড কিছু অধ্যায় থেকে 9-10-এর সাধারণ গণিত আর উচ্চতর গণিত, আর এই যে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা নিয়ে পোলাপান এত টেনশন করে কিছুই না, আমি 5টা বেসিক ক্লাস নিব, আর ইন্টারমিডিয়েটের বই থেকে প্র্যাকটিস করাবো, 9-10-এর বই থেকে কিছু প্র্যাকটিস করাবো, এমনিতেই হুবহু কমন পাবে, পাবে। এবং ওই যে মানে চিন্তা করতে হবে না যে কঠিন লাগবে, ওই 5টা যে ফাউন্ডেশন ক্লাস নেবো ওখানে মানে ওই কঠিনের বিষয়টা শেষ করে দিব। ঠিক আছে, যে কঠিন প্যাচ লাগবে এমন কোনো কিছু হবে না। ঠিক আছে, আর অধ্যায়গুলোতে তো ধরেন যে লব, সূচক, তারপরে হচ্ছে মান নির্ণয়ের কিছু প্রশ্ন দেয়, এগুলো হুবহু বই থেকে উঠাই দিচ্ছে। সো আপনি যদি বইয়ের একটা অঙ্ক যদি 3বার 4বার 5বার দেখে দেখেও করেন, ওটা তো এমনিতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি যদি আপনাকে একটু দেখাই দিতাম যে ভাই এটা মুখস্থ করা কিছু নাই, যা সূত্রটা এইটা, সূত্রতে ফালান অঙ্ক হয়ে যাচ্ছে, আপনি করে যান তাইলে কিন্তু হয়ে যায়। ওই ধরেন মানে আমি এমন অনেক মানে ম্যাথ কখন কঠিন লাগে, বিসিএস এর ম্যাথ অনেকে যারা দুর্বল তারা আসলে ওইটাতে টাচ করতে চায় না, কারণ চিন্তা করে যে মাত্র 50 টাচ না করি। কিন্তু ম্যাথে আপনি যে নাম্বারটা তুলতে পারবেন, এমন অনেক মানুষ আছে না যে 50-এর মধ্যে 20 পেয়েও আপনার ভালো ক্যাডার পেয়ে গেছে, এমন অনেক মানুষই আছে। তো ঠিক আছে যে এখানে আমি ম্যাথে পারতেছি না, কিন্তু অন্য জায়গায় শ্রম দিচ্ছে, অন্য বিষয়ে শ্রম দিচ্ছে, বা অন্য জায়গায় অন্য বিষয়ে ভালো মার্কস তুলতে পারতেছে। বিসিএস এ আসলে এগুলা পড়ানোর প্রেসটা কম, মানে ম্যাথ বিষয়টা পড়া। কিন্তু ম্যাথ যদি 100 নাম্বার দিত বা 200 নাম্বার দিত, তাহলে চিন্তা করা যায়। তো মানসিক দক্ষতা তো কেউ প্রাইভেট পড়ে না, মানসিক দক্ষতা তো প্রাইভেট পড়া লাগে না, মানসিক দক্ষতা নিজে নিজে পড়লে একটা ভালো একটা গাইড বই, ইউটিউব যথেষ্ট। মানসিক দক্ষতা এমনিতেই পারবেন। তবে বিসিএস এর প্রিলি ম্যাথ খুবই ইজি, মানে ব্যাংকের মতো এত জটিল না। ঠিক আছে, সহজ প্রশ্ন, 15টায় 10টা 12টা চোখ বন্ধ করে ঠিক করা যাবে, কোনো বিষয় না। আর একটু পরে গেলে আর একটু বেশি ঠিক করা যাবে। দেখেন এখানে কি বলা হচ্ছে যে অ্যাট আ স্টেশনারি শপ ইট কস্ট টাকা 185 ফর 4 জেল পেন, 8 বল পয়েন্টস পেন অ্যান্ড 1 মার্কার পেন, অ্যান্ড 315 ফর 7 জেল পেন্স, 15 বল পয়েন্ট পেন্স অ্যান্ড 1 মার্কার পেন। হোয়াট উড বি দ্য কস্ট অফ 1 জেল পেন, 1 বল পয়েন্ট পেন অ্যান্ড 1 মার্কার পেন? এটা সেদিনই করাইলাম জানি কোন ব্যাচে। দেখেন এখানে বলা হচ্ছে যে ভাই 4টা জেল পেন, 8টা বল পয়েন্ট পেন আর একটা মার্কার পেনের দাম একত্রে কত? 185 টাকা। তারপরে আবার বলতেছে যে 7টা জেল পেন, 15টা বল পয়েন্ট পেন
আর একটা মার্কার পেনের টোটাল দাম কত? এই যে 315 টাকা। সো আমাদেরকে বের করতে হবে যে একটা জেল পেন, একটা বল পয়েন্ট পেন আর একটা মার্কার পেনের দাম কত সেটা। ঠিক আছে, দেখেন তাহলে এই যে 4টা জেল পেন, 8টা বল পয়েন্ট পেন আর একটা মার্কার পেনের দাম 185, এইগুলাকে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এই যে 4টা জেল পেন আছে, যেমন এইভাবে দেখাই, যে 4টা জেল পেন, 8টা বল পয়েন্ট পেন, একটা মার্কার পেনের দাম কত? 185 টাকা। এইটাকে, এই অংশটাকে, অর্থাৎ এই অংশটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, 4 দুকোনো 8টা জেল পেন হয়ে যাবে, 8 দুকোনো 16টা বল পেন পয়েন্ট হয়ে যাবে, আর 2টা মার্কার পেন হয়ে যাবে। 185 দুকোনো কত? 370 না? 370, 370 হয়ে যাবে। আর এখানে আমাদেরকে দিয়ে রাখছে যে 7টা এই যে জেল পেন, 15টা হচ্ছে বল পেন, আর একটা মার্কার পেনের টোটাল দাম কত? এই যে 315 টাকা। এখন আমরা যদি এই দুইটাকে বিয়োগ করে দিই তাইলেই তো আমার উত্তর বের হচ্ছে যে এখানে হয়ে যাবে একটা জেল পেন, এখানে হয়ে যাবে একটা বল পেন, এখানে হয়ে যাবে একটা মার্কার পেন, সমান সমান কত? 370 থেকে 315 বাদ দিলে এই যে 55 টাকা হয়ে যাবে। তাহলে এই যে 55 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বেসরকারি ব্যাংকে আগে থেকেই ছাঁটাইয়ের প্রক্রিয়া আগে থেকেই ছিল, ঠিক আছে। বেসরকারি ব্যাংক, ভালো বেসরকারি ব্যাংকগুলা হয়তো ছাঁটাই করে না, কারণ ওখানে ভালো মানুষজনদেরকেই নেয়। আপনি দেখেন যে কাদেরকে ছাঁটাই করতেছে, এটা এরা আসলে কোন পোস্টে চাকরি করে এবং এদের পারফরমেন্স কীরকম। ঠিক আছে, বেসরকারি ব্যাংকে চাকরি নেওয়া কোনো বিষয় না, মানে এমটিও বা পিওতে চাকরি নেওয়া কষ্ট, বা চাকরির পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। ঠিক আছে, লবিংয়েও কিছু মানুষের হয়। সাধারণত ভালো ব্যাংকগুলো লবিংয়ে চাকরি দেয় না এমটিও বা পিও পোস্টে। কিন্তু অন্যান্য যে পোস্টগুলো আছে, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, হ্যান ত্যান, এইসব মানে নিচের দিকের যে পোস্টগুলো, নিচের দিকের পোস্ট হলেও বেতন তো 30,000 35,000 হয়। সো এই পোস্টগুলোতে অনেককেই দেখবেন যে চাকরি হয়ে যাচ্ছে, বিভিন্ন লবিংয়ে চাকরি হয়। ওনার মামা আছে, ওনার চাচা আছে, ওনার খালা আছে, ওনার ফুফা আছে, চাকরি দিয়ে দিচ্ছে। সো চাকরি পাওয়াটা সহজ বা চাকরি ম্যানেজ করাটা সহজ, কিন্তু চাকরি পাইলেই তো হবে না, আপনাকে তো পারফরমেন্সটা দেখাইতে হবে। বুঝতে পারছেন? সো পারফরমেন্সটা না দেখাইলে তো আপনার চাকরি থাকবে না। প্রাইভেট ব্যাংকে আগে থেকে এইরকম ছিল যে আপনি যদি মানে পারফরমেন্স ভালো করতে না পারেন, যদি আপনি টার্গেট ফিল আপ না করতে পারেন, তাহলে আপনার চাকরি থাকবে না। 2 বছর আপনাকে সহ্য করবে, 1 বছর সহ্য করবে, তারপরে আপনাকে বাদ দিবে। ঠিক আছে, কিন্তু ভালো ভালো ব্যাংকের গুলা দেখবেন যে চাকরি যাচ্ছে না, চাকরি যায় না, পারফরমেন্স ভালো, ভালো মানুষ নিছে, চাকরির পরীক্ষা দিয়ে চাকরি হয়েছে, এমন মানুষের চাকরি সাধারণত যায় না। ঠিক আছে, যেমন আমার রিলেটিভসের মধ্যে একজন আছেন, উনি, আমি নাম বলবো না, উনি একটা ভালো একটা বেসরকারি ব্যাংকের অনেকটা বড় পর্যায়ে ছিলেন। বাট উনি মোটামুটি ওনার ব্যাংকে চাকরির বয়স 15 থেকে 20 বছর। উনি এখন অনেকটা সাইকোর মতো হয়ে গেছেন, বুঝতে পারছেন, অনেকটা সাইকো টাইপের। তো স্বাভাবিক ব্যাপার, 15-20 বছর যদি উনি ব্যাংকে চাকরি করে তাহলে সাইকোই হবেন বেসরকারি ব্যাংকে। তো ওনার যেই প্রবলেমটা হয়েছে যে উনি মানে 3বার উনি লাগালাগি ভুল করছে। ভুল মানে কি, মানে টাকার হিসাবে গরমিল হয়েছে, ব্যাংক মানে তো টাকা পয়সার হিসাব। প্রথমবার গরমিল হয়েছে প্রায় 15 লক্ষ টাকার মতো। প্রথমবার গরমিল 15 লক্ষ টাকার মতো হয়েছে, সেটা উনি পরে মানে পরিশোধ করে দেওয়ার পরে চাকরি ঠিক থাকছে। দ্বিতীয়বার ওনার আবার 7 কি 8 লাখ টাকার মতো এরকম গরমিল হয়েছে হিসাবে।
ঠিক আছে। সো দ্বিতীয়বার ওনাকে আলটিমেটাম দিছে যে আপনার যদি সামনে ভুল হয় তাহলে কিন্তু চাকরি থাকবে না। ঠিক আছে। তৃতীয়বার যে উনি সবচেয়ে বড় অ্যামাউন্টের গোলমাল করে ফেলছেন, প্রায় 50 লক্ষ টাকা, প্রায় 50 লক্ষ, প্রায় 50 লাখ টাকার একটা গরমিল করে ফেলছে। ঠিক আছে। এই যে তিনবার এই কাহিনীটা হওয়ার পরে ওনাকে চাকরি থেকে মানে বাদ দিয়ে দিছে, বরখাস্ত করছে, যে আপনার আর চাকরি করার দরকার নাই, আপনি ভালো দেখে একটা মানসিক ডাক্তার দেখান, মানসিক ডাক্তার দেখে বাসায় বসে চিকিৎসা নেন, আপনার চাকরির আর কোনোই দরকার নাই। এবং এই যে গড়মিল, এই টাকাটা কিন্তু তাকে পরিশোধ করতে হবে। 50 লাখ টাকা গড়মিল করছেন, আপনাকে চাকরি থেকে বের করে দিছে, তার মানে এই না যে আপনাকে এই টাকা পরিশোধ করতে হবে না। হয় আপনি টাকার প্রপার হিসাব দিবেন, না হলে আপনি টাকা পরিশোধ করবেন। সো উনি এত মানে 15-20 বছর চাকরি করছে, ওনার কাছে টাকা ছিল, যাই হোক উনি পরবর্তীতে বিভিন্নভাবে টাকা ম্যানেজ করে টাকা দিছে। তাছাড়া তো মামলা হয়ে যাবে, কেস হয়ে যাবে, নানা রকম আইনি প্রক্রিয়া। যাই হোক উনি ব্যাংকের কাছ থেকে একটা সময় পাইছে, সেই সময়ের মধ্যে ওনার সেভিংস বলেন বা মানে যেখান থেকেই পাক উনি টাকাটা ম্যানেজ করে ব্যাংকের কাছে দিয়ে দিছে। ঠিক আছে। এই যে 15-20 বছর ওনার ব্যাংকিং ক্যারিয়ার, উনি অনেক ওপরের পোস্টে চলে গেছে, 15-20 বছর চাকরি করছে, অনেক ওপরের পোস্টে চলে গেছে, সেখান থেকে ছাঁটাই হওয়ার কোনো চান্সই নাই, কিন্তু উনি ছাঁটাই হয়ে গেছেন, ওনাকে ছাঁটাই করছে, বাধ্য হয়েছে ব্যাংক। সো এরকম যদি ভুল করেন বা আপনার মানে অন্যভাবে নিয়েন না, চাকরি সবগুলোই ভালো, সরকারি ব্যাংকেও টার্গেট থাকে, টার্গেট ফিল আপ করতে হয়, কিন্তু প্রেশার নাই। ঠিক আছে। বেসরকারি ব্যাংকের চাকরি আর প্রাণ কোম্পানিতে চাকরির মধ্যে মানে এটা হচ্ছে এক ভ্যাংকারেরই কথা। ঠিক আছে। প্রাইভেট ব্যাংকের মানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এই কথা উনি একদিন বলতেছিল যে এরকম, যে দেখো প্রাইভেট ব্যাংকে চাকরি করা আর প্রাণ গ্রুপে চাকরি করা একই কথা। প্রাণের যে গ্রুপগুলো আছে, যে এই যে ধরেন যে প্রত্যেক দিন সকালবেলা এরা ওঠে, উঠে যে বিভিন্ন দোকানে দোকানে যে মালামাল দিয়ে আসে, দোকানদারকে কনভিন্স করার চেষ্টা করে, মানে আমি জেনারেলি বলতেছি, ব্যাংকের কাজ এইটাই না যে আপনি ঋণ দিবেন, ঋণ তুলবেন, ব্যাংকের আরো অনেক কাজ আছে, কিন্তু উনি জেনারেল কথাটা বলছেন যে মানে মানুষ যেটা চিন্তা করে বা একজন, আমি তো ব্যাংকিং বুঝি না, সো আমাকে বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন যে বেসরকারি ব্যাংকের চাকরি হচ্ছে এরকম, যে তোমাকে মাসে একটা টার্গেট দেওয়া হবে যে 200 টাকা তোমার লোন দেওয়া লাগবে, এই 200 টাকা তুমি লোন দিবা, মানুষ খুঁজে বের করো, এখন কাকে দিবা কি করবা জানি না, শুধু লোন দিলে হবে না, সেই লোন আবার তোলা লাগবে, মানে একদম সহজ হিসাব, যে 200 টাকা লোন দেওয়া লাগবে, এই লোনের মানুষ খুঁজে বের করো। ঠিক আছে। তাহলে এই লোনের মানুষ খুঁজে বের করলে হবে না, এই লোন আবার সে ফেরত দিতে পারবে কিনা, এই লোনটা আমি উঠাইতে পারবো কিনা, এটাও একটা বিষয়। তো ওই যে প্রাণ আরএফএল গ্রুপের লোকজন যেরকম করে, যে দোকানদারের কাছে যে বলে যে ভাই মালটা নেন, মালটা ভালো, এই সেই, এরা এই কাজটাই করে, মানে ওভারঅল যদি আমি চিন্তা করি মানে ওনার কথা মতে। তো এই কাজটা করা খুব সহজ কাজ না, মানুষকে কনভিন্স করা সহজ কাজ না। মানুষ আপনার মানে ব্যাংকে ডিপোজিট কেন করবে, এতগুলো ব্যাংক আপনার ব্যাংকে কেন করবে? ঠিক আছে। আপনার ব্যাংকে কেন সে টাকা জমা রাখবে, আপনার কাছ থেকে কেন সে লোন নিবে? ঠিক আছে। আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড কেন সে ব্যবহার করবে, আপনি কি সুবিধা দিচ্ছেন, মানুষকে বোঝানো এগুলো খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। সো চাকরি পাওয়া যতটা সহজ বেসরকারি ব্যাংকে এরকম ছোট পোস্টে বা নর্মাল এই পোস্টগুলো, ওখানে সার্ভাইভ করা আরও বেশি কঠিন। ঠিক আছে, খুবই কঠিন। এরকম অনেক মানুষকে আমি চিনি। ঠিক আছে। যে যারা ঢুকছে মামা চাচা হ্যান ত্যানের এগুলো দিয়ে ঢুকছে, কিন্তু দেখবেন যে চাকরি কন্টিনিউ করতে পারতেছে না, 6 মাস পরে চলে আসতেছে, এরকম হয়। যাই হোক বাদ দেন। 14 নম্বরে দেখেন, 14 নম্বরে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 10 নাম্বারস ইজ 14.2। 10টা সংখ্যার গড় দেওয়া আছে এখানে 40.2। লেটার ইট ইজ ফাউন্ড দ্যাট 2 নাম্বারস হ্যাভ বিন রংলি অ্যাডেড। তো এই 10টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যা ভুল ক্রমে অ্যাড হয়েছে। তো বলতেছে যে দ্য ফার্স্ট ওয়ান ইজ 18 গ্রেটার দেন দ্য অ্যাকচুয়াল নাম্বার। বলতেছে যে প্রথম যেই ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে যেই সংখ্যা অ্যাড করার কথা তার চেয়ে 18 বেশি অ্যাড করে ফেলছে। অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার, আর দ্বিতীয় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে অ্যাডেড ইজ 13 ইনস্টিড অফ 33। অর্থাৎ যেখানে 33 অ্যাড করার কথা সেখানে 13 অ্যাড করছে, অর্থাৎ এখানে 20 কম অ্যাড করে ফেলছে। তো জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য কারেক্ট এভারেজ, তো সঠিক গড় কত সেটা বের করেন। তাহলে খেয়াল করেন খুব সহজ জিনিস, যে 10টা সংখ্যার গড় যদি 40.2 হয়, তাহলে এই 10টা সংখ্যার সমষ্টি কত হবে, এই যে 402 হবে। প্রথমে কি ভুলটা করছে, প্রথমে ভুল যেটা করছে যে এই 10টা সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা অ্যাড করে ফেলছে
যেটা মূল সংখ্যার চেয়ে 18 বেশি, তার মানে 18 এখানে বেশি আছে, তো এই 18কে এখান থেকে বাদ দিলাম। তারপরে অ্যাড করার কথা 33, কিন্তু অ্যাড করছে কত? 13। তাহলে এখানে কম কত অ্যাড করলো? আপনি বলবেন যে ভাইয়া 20 কম অ্যাড করছে, 20 কম অ্যাড করছে। তাহলে 20 যেহেতু কম করছে, তাই এই 20 এখানে যোগ করে দেন, তাহলে আপনি সঠিক যোগফলটা পাবেন। তাহলে সঠিক যোগফল কত হচ্ছে? 402। 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে, তার মানে 404 হয়ে যাচ্ছে। তার মানে 10টা সংখ্যার সঠিক যেই যোগফল সেটা হচ্ছে 404। সো আমাকে বলতেছে যে সঠিক এভারেজ বের করো। তো 10টা সংখ্যার সঠিক যোগফল যদি 404 হয়, তাহলে সঠিক এভারেজ কত? 10 দিয়ে 404কে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 40.4। তো অপশন বি উত্তর। পটিয়ার লোকজনকে তো মানে ইয়ে করাই উচিত, বরখাস্ত করাই উচিত, কারণ ইসলামী ব্যাংকে পটিয়ার লোকজন দিয়ে ভরা। ওদের খালি কোনো রকম মানে আবেদন করলেই চাকরি দিয়ে দিত, ঠিক আছে, দিয়ে দিয়েই তো ইসলামী ব্যাংকের এই অবস্থা দুর্দশা করে ফেলছে। এখন এই জিনিসগুলা করা উচিত হয় না, কিন্তু তারপরেও তারা করছে, করে তো তারা এখন দেশান্তরী, ঠিক আছে। আলটিমেট লস তো জনগণের। মানুষ এখন ইসলামী ব্যাংকে আর ওইভাবে বিশ্বাস করে না, বুঝতে পারছেন? মানে মাঝখানে এই ইনসিডেন্টগুলোর কারণে ইসলামী ব্যাংক তাদের যে বিশ্বাসযোগ্যতা সেটা হারায় ফেলছে। এখন মানুষজন আর ইসলামী ব্যাংকে টাকা রাখে না। গ্রামের মানুষজন, আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামে যদি ধরেন কথার কথা 2000 মানুষের বাস হয়, এই 2000 মানুষের মধ্যে 1500 মানুষের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে মানে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার করলেই ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, ইসলামী ব্যাংক ভালো। এবং এদের মোটামুটি সবারই কিছু না কিছু ডিপোজিট ছিল, কিছু সঞ্চয় মানে সঞ্চয় করার টাকা ছিল, সব ব্যাংকে ছিল। এই যে মাঝখানে একটা মানে গুজব রটাইলো না যে ব্যাংক টাকা দিতে পারতেছে না, সত্যি টাকা দিতে পারতেছিল না। তখন যে এই যে এত মানুষ যে তাদের সমস্ত টাকা পয়সা উঠায় নিয়ে আসছে, ঠিক আছে, সব টাকা পয়সা উঠে নিয়ে আসছে তারা। এনে কেউ বাসায় রাখছে, কেউ জমি কিনছে, কেউ অন্য কোনো ব্যাংকে রাখছে, ঠিক আছে। এরকম করছে যে ইসলামী ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। আসলে এটা কথা, ধরেন যে যার 20 লাখ টাকা ছিল, সে মানে দিনের পর দিন মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ ঘোরার পরে তাকে 20 লাখ টাকা দিছে। এরকম করছে আমাদের এখানে বগুড়া শাখায়। সামান্য 1 লাখ টাকা তুলতে গেলে আপনাকে 2 ঘন্টা ব্যাংকে বসে থাকতে হয়েছে, যে 1 লাখ টাকা তুলবেন আগে ব্যাংকে বসে থাকেন, টাকা নাই, টাকা আনবে, টাকা দিবে তারপরে, ঠিক আছে। মানুষ আর বিশ্বাস করে না। ওই আপনাদের ওইদিকে আছে কিনা আমি জানি না, গ্রামের এদিকে এটা খুব প্রচলিত আছে যে মানে ইসলামী ব্যাংকের ওই যে মাঠ পর্যায়ে কিছু মানুষজনের চাকরি হয় না, এদের মানে এরা সাধারণত আমাদের এদিকে যেটা করে মানে মহিলাদেরকে নিয়ে কাজ করে। মহিলাদেরকে নিয়ে কাজ করে মানে কি, ধরেন যে মহিলাদের মানে এটা অনেকটা সমিতির মতো নাকি, যে আপনার ইয়েতে আসবে মানে প্রত্যেক সপ্তাহে আসবে, মানে একটা ডেট ফিক্সড আছে, ধরেন যে মঙ্গলবার বা বুধবার, ওই দিন আসবে, আসার পরে ওনাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে। যে কারো হয়তো ধরেন যে সাপ্তাহিক সঞ্চয় 500 টাকা, কারো 300 টাকা, কারো মানে যার যে এরকম ইয়ে করে, এরকম প্রত্যেক সপ্তাহে আসতো, আমি দেখতাম ইসলামী ব্যাংকের ওই লোক এসে এসে ওনাদের কাছ থেকে টাকা নিয়ে যেত। এবং প্রত্যেকের কাছে একটা করে বই ছিল, মানে এই যে টাকা আমি জমা রাখতেছি, আমার কত টাকা, মানে সমিতির মতো অনেকটা। আমি দেখতাম এই জিনিসটা, মানে লাস্ট 2 বছরে আমি দেখি নাই মানে তাদেরকে আসতে বা এরকম। তো পরে আমি শুনলাম বলতেছে যে না ওইগুলা আর আমরা বিশ্বাস করি না, ওইগুলা হয় না, এই সেই নানা রকম কথাবার্তা। এখন যারা 500 টাকা ডিপোজিট করলেও দেখা যাচ্ছে যে হয় ব্যাংকে যে করবে, না হলে অন্য কোনো ব্যাংকে করবে, ঠিক আছে, এরকম করে। দেখেন 15তে কি বলা হচ্ছে যে ইন এ সার্টেন পপুলেশন গ্রুপ 57% অফ দ্য পিপল হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স এক্স অ্যান্ড 63% হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স ওয়াই। If every person in the group has at least
দেখেন এখানে মিসিং আছে। এই প্রশ্নটা গতকালকেও কোয়েশনের সমাধান করালাম, সেখানে মিসিং ছিল, এখানেও মিসিং আছে। এখানে অ্যাট লিস্টের পরে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ক্যারেক্টারিস্টিক্স, এই কথাটা হবে এই অ্যাট লিস্টের পরে। তারপরে হবে যে হোয়াট থেকে শুরু, যে ইফ এভরি পার্সন ইন দ্য গ্রুপ হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট পার্সেন্ট অফ দ্য পিপল হ্যাভ বোথ এক্স অ্যান্ড ওয়াই। বলতেছে যে একটা গ্রুপে কিছু মানুষ আছে যাদের 57% মানুষের বৈশিষ্ট্য এক্স, আর 63% হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স ওয়াই, আর 63% মানুষ ওয়াই বৈশিষ্ট্যের অধিকারী। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এক্স এবং ওয়াই এই দুইটা বৈশিষ্ট্যই আছে এমন মানুষের সংখ্যা কত পার্সেন্ট, এটা বের করেন। দেখেন এটা টু সেটের প্রশ্ন। টু সেটের প্রশ্নের একটা কমন ফর্মুলা হচ্ছে টোটাল ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। এখানে টোটাল মানে কত, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, সো এখানে আমরা ধরে নিব যে টোটাল হচ্ছে আমার 100%, ঠিক আছে। আর এ মানে ধরে নিব যে এই যে এক্স বৈশিষ্ট্যের অধিকারী কতজন, 57%, এই যে 57%কে। বি মানে ধরবো এই যে ওয়াই বৈশিষ্ট্যের অধিকারী কতজন, 63%, এই 63%কে ধরে নিব। এই বোধটাই আমাকে বের করতে হবে যে বোধ কত, এবং এখানে নান সম্বন্ধে কোনো তথ্য দেয়া নাই, তো নান মানে হচ্ছে জিরো। তাহলে বোধটাকে যদি আমরা এই যে এই পাশে পার করে নিয়ে আসি, 63 7 70 120 হয়ে যাবে এখানে। 120% মাইনাস 100%, ঠিক আছে। তাহলে এই যে বোধ কত হবে, 120 থেকে 100 বাদ দিলে এই যে 20% হয়ে যাবে। 20% হয়ে যাবে যে এক্স এবং ওয়াই দুইটা বৈশিষ্ট্যই আছে এমন মানুষের সংখ্যা হচ্ছে আমার কত, 20%, ঠিক আছে। হ্যাঁ, আমি বগুড়ায় থাকি, বগুড়া থেকে ক্লাস করাচ্ছি। বিশ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যান পরেরটাতে, 16 নম্বর। দেখেন এটা খুব সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এম ইজ ওল্ডার দেন এন। এই এম হচ্ছে এন এর চেয়ে বড়, বাট ইয়ংয়ার দেন ও, কিন্তু এই এম হবে ওর চেয়ে কত ছোট। কথা বুঝছেন? কি বলা হচ্ছে যে এম ইজ ওল্ডার দেন এন, এম হবে এন এর চেয়ে বড়, অ্যান্ড বাট ইয়ংয়ার দেন ও, কিন্তু ওর চেয়ে ছোট। তার মানে এখানে সবচেয়ে বড় ও, তারপরে এম, তারপরে এন, এবং বলে দিচ্ছে ইফ এম এন অ্যান্ড ও আর দ্য এজেস অফ এম এন ও, তাহলে ওর বয়স হচ্ছে ওই হবে, এম এর বয়স এম হবে, আর এন এর বয়স কত হবে, এন হবে। তো জিজ্ঞাসা করছে যে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে নিচের কোনটা সত্য। তাহলে এই যে অপশন বি, এইটা সত্য, যে ও সবার বড়, তার চেয়ে ছোট হচ্ছে এম, তার চেয়ে ছোট হচ্ছে এন, তার মানে অপশন বি সত্য হবে। বগুড়ার কোথায় বাসা বলেন? বগুড়ার ছেলেবেলা আমার অনলাইন ব্যাচে নাই বললেই চলে, খুব রেয়ার। বগুড়ার ছেলেবেলা এমনিতেই খুব পিছনে, এরা মানে পড়াশোনা করতে চায় না। বিশেষ করে আমাদের এখানে এখানে অনেক স্টুডেন্ট আছে, আজিজ হক কলেজ, শাহ সুলতান কলেজ, বাট এদের স্বপ্ন খুব ছোট। এরা হয় প্রাইমারিতে পরীক্ষা দেয়, না হলে নিবন্ধন দেয়, এগুলো নিয়েই ব্যস্ত থাকে, ঠিক আছে। ব্যাংক, বিসিএস এগুলোতে প্রচণ্ড ভয় পাই। আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, কারণ আমি মানে অনেক স্টুডেন্টদের সাথে আমি আলাপ করছি, তারা এগুলোতে খুব ইন্টারেস্টেড না। বগুড়ার ছেলেবেলা এখনও মানে অন্যান্য আমাদের উত্তরবঙ্গের এই সমস্যা, দক্ষিণবঙ্গের ছেলে মেয়েগুলো যতটা অ্যাডভান্স, আমাদের বগুড়ার বা উত্তরবঙ্গের ছেলে মেয়েগুলো খুব ভীতু প্রকৃতির, এবং এরা ঘর কোনো স্বভাবের, ঘর থেকে বের হতে চায় না। আমি নিজেও খুব ঘর কোনো, আমি ঘর থেকে বের হতে চাই না, ঠিক আছে। কিন্তু আমার ব্যাচে মানে অন্যান্য জায়গার স্টুডেন্ট প্রচুর পরিমাণে, বগুড়ার স্টুডেন্ট নাই বললেই চলে, খুব কম।
পরেরটাতে আসেন 17 নম্বর। সতেরোতে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ অ্যাপেলস দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি উইদাউট কাটিং এনি অ্যাপেল অ্যামং 6, 10, 14 অ্যান্ড 18 বয়েস। এখানে কি বলা হচ্ছে যে ভাই কোনো আপেলকে না কেটে, মানে সবগুলো আপেলকে আপনি মানে পরিপূর্ণভাবে দিবেন, তো এরকম কতগুলো সর্বনিম্ন কতগুলো আপেল আপনি সমানভাবে এই যে 6 জন, 10 জন, 14 জন এবং 18 জন বালকের মধ্যে ভাগ করে দিতে পারবেন। কথা বুঝছেন? কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো আপেলকে না কেটেই, মানে পুরো যাকে দিবেন পুরো আপেলটাই দিবেন, কোনো কাটাকাটি করতে পারবেন না। তো বলতেছে যে কোনো আপেলকে না কেটেই যদি আপনি মানে সর্বনিম্ন কত সংখ্যক আপেল আপনি এই 6 জন, 10 জন, 14 জন এবং 18 জন বালকের মধ্যে ভাগ করে দিতে পারবেন। এই ধরনের প্রশ্ন যদি আপনি দেখেন কোথাও, তাহলে ডিরেক্ট আপনি কি করবেন জানেন? এই যে লোক সংখ্যা আছে না, এই যে 6, 10, 14, 18, এদের লসাগু করে দিবেন। বুঝতে পারছেন? এদের কি করবেন? জাস্ট লসাগু করবেন, আর কিছুই করা লাগবে না। লসাগু করবেন, উত্তর বের হবে। দেখেন আমি লসাগু করতেছি, উত্তর বের হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করে দিলে 3, এখানে 5, এখানে 7, এখানে 9। আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই, এখানে 1, এখানে 5, এখানে 7, এখানে 3, আর কিন্তু ভাগ করতে পারবো না। এখন ক্যালকুলেশন করেন, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 3, 3 7 21, 5 21 105। 105-এর সাথে যদি আমরা 3 দুগুণে 6 গুণ করি তাহলে কত পাবো? 630 পেয়ে যাব। তো এখানে সর্বনিম্ন আপেল কতটা সেটা জিজ্ঞাসা করছে। তার মানে সর্বনিম্ন আপেল যেটা লসাগু করে পাইছি সেটাই, যে 630টা আপেল একদম না কেটে আমি এই 6, 10, 14 এবং 18 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো। 630 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা আচ্ছা, বিউপিতে আইন নিয়ে পরে আপনি ব্যাংকের প্রিপারেশন কেন নিচ্ছেন? আপনি হবেন আইনজীবী। এই যে আরেকজন আন্তর্জাতিক সম্পর্কে পড়ে, সে দেখবে আন্তর্জাতিক সম্পর্ক, সে প্রিপারেশন নিচ্ছে ব্যাংকের এবং তার লক্ষ্য হচ্ছে তার ব্যাংকে চাকরি পাওয়া লাগবে। বোঝেন হিসাব? কুমিল্লা, আচ্ছা, কুমিল্লাতে যে যাব ইনশাল্লাহ কোনো এক সময়, যে ফোন দিব তাহলে চলে আসেন, রসমালাই খাওয়াবেন, কুমিল্লার বিখ্যাত রসমালাই। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন 18তে কি বলা হচ্ছে, এই প্রশ্নটা অনেকবার আসে, বুঝতে পারছেন? এই 18 নম্বর প্রশ্নটা ব্যাংকে কমন, এই প্রশ্নটা আসেই, মাঝে মাঝে আসে, যে এ মার্চেন্ট হ্যাজ 1000 kg অফ সুগার, পার্ট অফ হুইচ হি সেলস 8% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 18% প্রফিট, হি গেইনস 14% অন দ্য হোল, দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট ইজ। এখানে বলা হচ্ছে যে একজন মানুষের কাছে 1000 কেজি চিনি আছে। কথা বুঝছেন? একজন মানুষের কাছে 1000 কেজি চিনি আছে। তো এই 1000 কেজি চিনির কিছু অংশ সে 8% লাভে বিক্রি করছে, কিছু অংশ 18% লাভে বিক্রি করছে, আর ওভারঅল যদি গড়ে হিসাব করে যে কিছু অংশ 8% লাভ করলো, কিছু অংশ 18% লাভ করলো, আর গড়ে এই 1000 কেজি চিনি বিক্রি করে তার 14% লাভ হয়েছে। তো জিজ্ঞাসা করছে যে 18% লাভে আপনি কত কেজি চিনি বিক্রি করলেন, এটা একটু দেখান। 18% লাভে আপনি কত কেজি চিনি বিক্রি করছেন এইটা আমাদেরকে দেখাইতে বলছে। তো ভাই সহজ হিসাব, আমি ধরে নিচ্ছি, এগুলোতে আমরা রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করতে পারি। আমি ধরে নিচ্ছি যে 8% লাভ করছি আমি X কেজি চিনি বিক্রি করে, আর এই যে 18% লাভ করছি আমি Y কেজি চিনি বিক্রি করে। ঠিক আছে? আর যদি আমি ওভারঅল চিন্তা করি, যে এই যে প্রশ্নে তো বলে দিছে যে 1000 কেজি চিনি বিক্রি করছি, তার মানে এই যে X কেজি আর Y কেজি এই দুইটার যোগফল আমার কত? 1000 কেজি। তো
তো আমি যদি গড়ে চিন্তা করি, তো গড়ে দেখা যাচ্ছে যে এই চিনি বিক্রি করে আমার লাভ হয়েছে কত, এই যে 14% আমার লাভ হয়েছে। এখন আপনি অ্যালিগেশন লাগান, 18 থেকে 14 বিয়োগ করে দিলে এখানে 4 পাবেন, 14 থেকে 8 বিয়োগ করে দিলে এখানে 6 পাবেন। 4 আর 6 কে আর একটু ছোট করে লেখা যায়, 2 দুগুণ 4 এবং 3 দুগুণ 6। ঠিক আছে, তাহলে এখানে যে অনুপাতটা বের হয়েছে 2:3, এইটা মূলত হচ্ছে এই যে এক্স আর হচ্ছে ওয়াই এর অনুপাত। এখানে ওয়াইটা একটু ভালো করে লেখা উচিত, এক্স আর ওয়াই এর অনুপাত। বুঝতে পারছেন যে এই যে আমি বলছিলাম যে এক্স কেজি চিনি বিক্রি করি, এই এক্স এর মানে হচ্ছে 2, আর এই পাশে বলছিলাম যে ওয়াই কেজি চিনি বিক্রি করি, এই ওয়াই এর মান কত, 3। তাহলে 2 আর 3 যোগ করলে আমার 1000 কেজি চিনি পাওয়ার কথা। সো 2 3 5, 5 5 সমান সমান যদি 1000 হয়, 1 সমান সমান কত, 200 হবে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে 18% লাভে আমি কত কেজি চিনি বিক্রি করছি। সো 18% লাভে আমি ওয়াই কেজি চিনি বিক্রি করছি, ওয়াই এর মান কত, 3। তাহলে এই যে 3 সমান সমান কত, 3 200-তে 600 কেজি। তার মানে 600 কেজি চিনি আমি বিক্রি করে ফেলছি। ঠিক আছে, আসলে আমরা সবাই মানে অনার্সে আসলে আমরা অত ভালো বুঝি না, তো এই জন্য দেখা যায় যে আমার লাইফ আমি আসলে মানে আমি যা হইতে চাইছি আমি সেটা হইতে পারি না। আমি মানে বলা চলে যে হুদাই আমি একটা সাবজেক্টে পড়াশোনা করছি, এবং এটা আমার মনে হয়েছে 1 বছর পড়ার পরে বা 1.5 বছর পড়ার পরে আমার মনে হয়েছে যে আমি হুদাই এই সাবজেক্টে পড়তেছি। আসলে আমি এরকম কোনো সাবজেক্টে পড়তে চাইনি, বা এইরকম সবার লাইফে আসলে এরকম ঘটে যে যেই সাবজেক্টে পড়ি 2 বছর পরে বা 1 বছর পরে যখনই হোক না কেন, তখন আসলে রিয়েলাইজেশন হয় যে আসলে এটা আমরা করতে চাইনি বা এটা আমি হইতে চাইনি। একটা প্রফিট আর একটা লসের থাকলে তখন রুল অফ এলিগেশন করতামই না। ঠিক আছে, তখন আমরা কনভেনশনাল অ্যাপ্রোচ করতাম। যে ধরে নেন যে 8% প্রফিট করছি এক্স কেজির ওপরে, আর 80% লস করছি। ঠিক আছে, তখন আমরা লস করছি এই যে ধরে নিতাম যে 1000 মাইনাস এক্স কেজির উপরে আমি 80% লস করছি, করে ওভারঅল আমার কি হয়েছে না হয়েছে এই কথাবার্তাগুলো লিখতাম। বুঝতে পারছেন, মানে যখন আমার সেম জিনিস বলবে যে আপনি লাভই করছেন বা আপনি শুধু লসই করছেন, তখন আপনি অ্যালিগেশন লাগাইতে পারবেন। কিন্তু যদি বলতো যে এখানে লাভ করছেন এখানে লস করছেন, তাহলে এটাকে অ্যালিগেশনে নিয়ে আসতাম না। তখন আমরা এটাকে ওই যে এক্স ওয়াই ধরে করতাম বা অন্য কোনো পদ্ধতিতে করতাম, যে তখন আসলে এই ওভারঅল এইটার উপর ডিপেন্ড করতো যে এখানে আমার কি হচ্ছে। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করতো বা প্রশ্নের আরো অন্যান্য ডাটার উপর ডিপেন্ড করতো। ওইভাবে তো বলা যায় না যে এখানে থাকলে কি হইতো এখানে থাকলে কি হইতো। ঠিক আছে, যদি ওরকম আসতো তাহলে সাধারণত এরকম হয় না, হবেও না। ঠিক আছে, আপনি যেরকম চিন্তা করতেছেন না যে একটাতে লাভ একটাতে লস, একটাতে লাভ একটাতে লস হলে এরকম প্রশ্ন দিত না, বা এরকম প্রশ্ন দিলেও সোজা পার্সেন্টেজের প্রশ্ন দিত। তখন বলতো না যে কত কেজি বিক্রি করছেন, তখন আপনাকে বলতো যে ওভারঅল আপনার তাহলে কি পরিমাণ চেঞ্জ হয়েছে। ধরেন যে 100 টাকা দিয়ে কিনছেন, প্রথমে 8% প্রফিট করছেন 108 টাকা, তারপরে আবার 18% ক্ষতি করছেন, তখন আপনাকে বলতো যে তাহলে আলটিমেটলি আপনার এখানে লাভ হয়েছে না লস হয়েছে, লাভ হইলে কত পার্সেন্ট, লস হইলে কত পার্সেন্ট, এরকম কোনো কিছু জিজ্ঞাসা করতো। ঠিক আছে, পরেরটাতে আসেন 19 নম্বর। এটাই তো হচ্ছে আমাদের সোসাইটির ঝামেলা, যে মেয়ে মানুষদেরকে আসলে অনেকভাবে না আপনি দমায় রাখতে পারবেন। কারণ আমাদের এখনো কালচারটা আসলে ওইভাবে এখনো গ্রো করে না আমাদের সমাজে। বুঝতে পারছেন যে আপনার মানে বিশেষ করে মানে মেয়েদের, আপনার তো একটা মতামত আছে, তাই না? এখন আপনার মতামতকে যখন প্রাধান্য দেওয়া হবে না, তখন ডেফিনেটলি আপনার মন খারাপ হবে। মেয়েদের সব ক্ষেত্রে আমি দেখছি যে এখনো
সব ফ্যামিলিতে এটা আছে যে আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি হার্ভার্ড পড়ুয়া হইলেও দেখা যায় যে ফ্যামিলি থেকে আপনার উপর অনেক কিছু চাপায় দেয়, যেমন চাকরি বাকরির বিষয়টা এটা চাপায় দেয়, পড়াশোনার বিষয় এটা চাপায় দেয়, তারপরে হচ্ছে আপনার বিয়ের বিষয়টা, যে আপনার ধরেন যে আপনি এত বছর বাইরে পড়াশোনা করছেন বা বাইরে থাকছেন, আপনার আলাদা একটা পছন্দ থাকতে পারে, ঠিক আছে, বা আপনার আলাদা একটা ভালো লাগা থাকতে পারে, বাট আপনার এই ভালো লাগা পছন্দকে মানে একদম বলা চলে যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা যেটা বলবে সেটাই আপনাকে মেনে নিতে হয়। এবং পরবর্তী জীবনে যদি আপনার লাইফে ধরেন যে এমন কিছু হইলো যে ধরেন আল্লাহ না করুক আপনি অসুখী হইলেন কোনো, সেটা হইতে পারে আপনার কর্মজীবনে, হইতে পারে আপনার ব্যক্তিগত জীবনে কোনো অসুবিধা হইলো, আপনার কোনো ঝামেলা হইলো, তখন ওই ফ্যামিলি আপনাকে কি বলবে যে মেনে নাও, মেনে নিতে হয়, মেয়ে মানুষদেরকে অনেক কিছুই মেনে নেওয়া লাগে, মেনে না নিলে হবে না, একটু সহ্য করো, কষ্ট করতে হয়, আমরাও করছি, এই কথাগুলো বলে। মানে এই জিনিসগুলো আসলে ঠিক না, বা আমি এই জায়গাগুলোতে মানে মানে মেয়েদেরকে আমি সাধারণত এই কথাটা বলি যে যখন আপনি মানে দেখা যাচ্ছে যে লাইফটা তো আপনার, আপনি কাটাবেন, আপনি বাবা মার বিরুদ্ধে চলে যাবেন, কারণ শুধুমাত্র দু একজনের কথা মানতে গিয়ে বা দু একজনকে আপনি খুশি করতে গিয়ে আপনি সারা জীবনের জন্য যে ব্যাকফুটে চলে যাচ্ছেন, এটা আসলে আমরা রিয়েলাইজ করতে পারি, মানে এটা অনেক পরে রিয়েলাইজ করতে পারি যে আমি ব্যাকফুটে চলে গেছি, ঠিক আছে। যেমন আমার একজন পরিচিত আছে, উনি এবার অ্যাডমিশন টেস্ট দিবেন, সো ওনার ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম ট্রাই করতেছেন, আমি জানি না হবে কিনা। এখন ওনার ক্ষেত্রে এই প্রবলেমটা, সেকেন্ড টাইম যেহেতু ধরেন সব জায়গায় তো পরীক্ষা দেওয়া উচিত, কারণ প্রথমবার হয় নাই, এবার কোথায় হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওনার এইরকম একটা চয়েস আছে যে উনি আসলে ল নিয়ে পড়তে চান বা ল নিয়ে পড়বেন, কিন্তু ওনার ফ্যামিলি ওনাকে চিটাগাং ইউনিভার্সিটিতে আবেদন করতেই দিবে না। জাহাঙ্গীরনগরে আবেদন করতে দিছে, কিন্তু শর্ত দিছে যে জাহাঙ্গীরনগরে যদি তুমি চান্স পাও তারপরেও তোমাকে পড়তে দিব না, ঠিক আছে, মানে এরকম শর্ত আরোপ করে দিছে। আর চিটাগাং দেখাইছে যে চিটাগাং অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরে হয়ে যাবে, কে নিয়ে যাবে কে নিয়ে আসবে আর নানা রকম ঝামেলা, মানে এরকম মানে এক একটা ইয়ে দিয়ে দেয়। আমার মনে হয় যে সাময়িক সময়ের জন্য বাবা মার কথা না শুনলে তেমন কোনো অপরাধ হবে না, ঠিক আছে, তাছাড়া সারা জীবনের জন্য ব্যাক ফুটে চলে যাবে, ঝামেলা হয়ে যাবে। যাই হোক, দেখেন 19 নম্বরে দেখেন, ইফ দ্য নিউমিরেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই টু, বলতেছে যে নিউমিরেটরটা যদি 2 বৃদ্ধি পায় অ্যান্ড দ্য ডিনোমিনেটর বাই 1, আর ডিনোমিনেটরকে যদি 1 কমায় দেন, ইট বিকামস 1, তাহলে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এগেইন ইফ দ্য নিউমিরেটর ডিক্রিজড বাই 4, নিউমিরেটরকে যদি আমি 4 কমায় দেই অ্যান্ড দ্য ডিনোমিনেটর বাই 2, অ্যান্ড ডিনোমিনেটরকে যদি 2 কমায় দেই, ইট বিকামস কত, হাফ হয়ে যাবে। ফাইন্ড দ্য ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা কত বের করেন, ফাইন্ড দ্য ফ্র্যাকশন, কথা বুঝেন, কথা বুঝেন। আমরা এই ধরনের প্রশ্ন কখনোই সমাধান করব না, আমরা অপশন থেকে পিক করে করে উত্তর মিলাবো। প্রথমে যদি আমরা ধরি যে আমার ফ্র্যাকশনটা 4/5, তাহলে প্রথম সত্য এইটা এইটাতে মিলাবো, 2 নম্বর সত্য এইটা এটাতে মিলাবো, যেই অপশন দুইটাতেই মিলবে সেটাই উত্তর হবে। তো যদি আমরা 4/5কে নিয়ে কাজ করি, তাহলে 4 2, এখানে 5 থেকে 1 বিয়োগ, তার মানে 6, নিচে কত 4, এখানে 1 হচ্ছে না, সো এটা এখানেই বাদ, অপশনে এখানেই বাদ দিয়ে দিব, অপশনে এখানেই বাদ, যে আমার প্রথম সত্ত্বে এটা 1 হচ্ছে না। এরপর আসেন বি, যদি আমি 5 আর 6 ধরি, 5 যোগ 2 আর নিচে কত 6 বিয়োগ 1, এখানে 7 এখানে 5 হয়ে যাচ্ছে, কিন্তু হওয়ার কথা কত 1, তার মানে অপশন বি কেও আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। এরপর আসেন অপশন সি, অপশন সিতে বলা হচ্ছে 6/7, তাহলে 6 যোগ 2 নিচে কত 7 বিয়োগ 1, 8 বিয়োগ 6, এখানেও আমার কি হচ্ছে না, 1 হচ্ছে না, তার মানে এটাও বাদ, থাকে একটা, তার মানে এটাই উত্তর হবে, ডি উত্তর হবে, ঠিক আছে, ডি উত্তর হবে, যেহেতু 3টাকে আমি বাদ দিতে পারছি, একটা আমার বাকি আছে, তার মানে একটাই উত্তর। আপনি চাইলে একটু পরীক্ষা করে দেখতে পারেন, আপনি চাইলে একটু পরীক্ষা করতে পারেন যে 7/8 দিয়ে আছে তো, তার মানে 7 যোগ 2, আরে এটা তো মিলতেছে না, ইনক্রিজড বাই 2, নিউমিরেটর অফ এ ফ্র্যাকশন অ্যান্ড দ্য ডিনোমিনেটর বাই 1, হ্যাঁ ঠিকই তো আছে, becomes 1. If the numerator decrease by 4, denominator by 2, ওমা এটা কি হইল, এখানে তো 9/7 আসে, এখানে কি অবস্থা,
7 - 4, 8 - 2, তাহলে এখানে 3, 6, হাফ। ও দেখছেন এখানে এই যে ডিনোমিনেটর ডিক্রিজ নয় যোগ হবে, এখানে ভুল করছি। Shit, আপনার একটু ধরাই দিবেন না? দেখেন এবার ঠিক আছে। আগেরগুলো এমনিতেই বাদ চলে যাইতো, ঠিক আছে, আগের তিনটে এমনিতেই বাদ চলে যাইতো। তাহলে এখানে দেখেন যে ডিনোমিনেটরও আপনার এখানে প্রথম অবস্থায় ইনক্রিজ হবে। তাহলে 8 + 1 9, তাহলে 9 আর 9 ভাগ করে দিলে 1 পাওয়া যায়, আর এখানে ক্যালকুলেশন করলে 1/2 পাওয়া যায়। মানে এইভাবে করবেন, বোঝাই তো যাইতেছে যে এইভাবে হবে। এবং প্রথম তিনটা এমনিতেই বাদ পড়তে হবে, হয় প্রথম কন্ডিশন না হলে দ্বিতীয় কন্ডিশনে বাদ পড়তেই পড়তো তিনটা। অপশন ডি উত্তর হবে। মূল কথা আপনি অপশন ধরে জাস্ট চেক করে দিবেন। বোঝা গেছে? বুঝতে পারছেন বিষয়টা? এই ধরনের প্রশ্ন কখনোই সমাধান করতে যাবেন না এক্স ওয়াই ধরে, অপশন ধরবেন আর এইভাবে সমাধান করবেন। যেটাতে দুইটা সত্যই স্যাটিসফাই করবে সেটাই উত্তর। আসলে লাস্ট ম্যাথ দেখেন আজকের 20 নম্বর। দেখেন 20-এ কি বলা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 23 সেন্টিমিটার। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত? 23 মিটার। ইফ ইটস পেরিমিটার ইজ 206 মিটার দেন ইটস এরিয়া। এবং এই আয়তক্ষেত্রের পরিসীমা কত? 206 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? আমরা বারবার বলছি যে বাংলাদেশ ব্যাংকের জ্যামিতি থেকে কোনো প্রশ্ন আসলে সেটা আয়তক্ষেত্র থেকে বা বর্গক্ষেত্র থেকে আসবেই আসবে, কমন। তো এখানে আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত? 206। তাহলে এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত হবে? 2 এখানে 103 বার যাবে, তার মানে 103। এখন খেয়াল করে দেখেন এই দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কোনটা বড়? আপনি বলবেন যে অবশ্যই দৈর্ঘ্য বড়। তাহলে এটা কি ওই যে ওই কনসেপ্টের মতো হয়ে গেল না, যে ভাই দুইটা সংখ্যার যোগফল 103, দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 23, তাহলে বড় সংখ্যাটা কত? তাহলে বড়টা বের করার জন্য কি করতে হবে? এই যে দুইটা সংখ্যার যোগফল 103-এর সাথে দুইটা সংখ্যার পার্থক্য, এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই বের হয়ে যাবে। 103 আর 23 কত? 126। 126কে 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে? 63 হবে না? 63 হবে। তাহলে লেংথ পাইছি। এখন আসেন প্রস্থ বের করি। প্রস্থ মানে ছোটটা, ছোটটা বের করার জন্য কি করা লাগবে? এই যে দুইটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যার বিয়োগফল বিয়োগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। তাহলে 103 থেকে 23 বাদ দিলে কত থাকে? 80 থাকে। 80কে 2 দিয়ে ভাগ করে দিলে কত পাওয়া যাবে? 40 পাওয়া যাবে না? 40। এখন বলতেছে যে দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলটা কত? তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 63, প্রস্থ কত? 40। তাহলে এখানে 0, 3 4 12, 2 হাত থেকে 1, 4 6 24 আর একে 25, অর্থাৎ 2520 স্কোয়ার মিটার হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2520 স্কোয়ার মিটার। কান দিবেন না, যে যাই বলুক, বাবা মাও যদি কিছু বলে কান দিবেন না, ঠিক আছে? আশেপাশের মানুষ বা সমাজের মানুষ আসলে মানে আমার দীর্ঘদিনের মানে আমি দীর্ঘদিন এটা চিন্তা করছি যে আসলে আমাদের জীবনে খুব কম মানুষ আছে যে যাদের কথা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাকেও আপনার কান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার কথাকেও কান দেওয়ার দরকার নেই। আপনি নিজে চোখ বন্ধ করে চিন্তা করেন যে আজকে যদি আপনি বিপদে পড়েন, আমি কিন্তু আপনার বিপদে পাশে দাঁড়াবো না, তাই না? আমি দাঁড়াবো না, বা এখানে যারা আছি তারা কেউই দাঁড়াবে না আপনার বিপদে, কেউই দাঁড়াবে না। কারণ আপনাকে আমরা কেউ পার্সোনালি চিনি না, আপনার বাড়ি কথা আমরা জানি না, মানে আপনার সাথে কোনো ব্যক্তিগত আমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে কি, আমরা এখন যেটাই বলি না কেন, আমরা যেটাই বলি না কেন এই কথার ভ্যালু আপনার কাছে জিরো। তবে আমরা যদি কোনো ভালো কথা বলি সেটা আপনি নিতে পারেন।
বা আমরা যদি আপনাকে কোনো বিষয়ে কটাক্ষ করি, এটাকে আপনি কোনো কিছু মনে করবেন না। ঠিক সেমভাবে আপনার সমাজের মানুষগুলোর কথাও চিন্তা করেন, যে আজকে যদি আপনার বাসায় আগুন লাগে, তাহলে কারা কারা আপনার বাসায় চুরি করতে আসবে, আর কারা কারা বালতিতে করে পানি নিয়ে আসবে। যদি আপনি চোখ বন্ধ করে চিন্তা করতে পারেন যে এই মানুষগুলো আমার বিপদে পাশে দাঁড়াবে, আর এই মানুষগুলো আমার বিপদে পাশে দাঁড়াবে না, সো আপনি শুধুমাত্র যে মানুষগুলো আপনার বিপদে পাশে দাঁড়াচ্ছে তাদের কথাকেই মূল্যায়ন করবেন, তাদের কথাকেই গুরুত্ব দিবেন। তাছাড়া আর কে কি বললো এটাতে আসলে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কারণ দিন শেষে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ক্ষতি করার জন্য ওয়েট করতেছে, ক্ষতি করার জন্য ওয়েট করতেছে। জাস্ট সবাই সুযোগ খুঁজতেছে যে আমি সুযোগটা পাইলেই ওর এই ক্ষতিটা করে দিব। প্রত্যেকেই সুযোগ সন্ধানী, কে কার ক্ষতি করবে। সেটা কথার দ্বারা হইতে পারে, কাজের দ্বারা হইতে পারে, অন্য যে কোনো কিছুর দ্বারা হইতে পারে। এখনকার প্রত্যেকটা মানুষই জাস্ট ক্ষতি করার ধান্দায় আছে, আর কিছুই না। এবং কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। মানে কথা দিয়ে একটা মানুষকে আপনি মেরে ফেলতে পারবেন, একটা মানুষকে মেরে ফেলা সম্ভব কথা দিয়ে শুধুমাত্র। সো কে কি বললো এগুলো মানে ইয়ে করার দরকার নেই। আপনি আপনার জীবনের যে লক্ষ্যটা ঠিক করছেন, যে আপনি চোখ বন্ধ করলে আপনি নিজেকে যে জায়গায় দেখতে পারেন, ঠিক আছে, ঠিক সেইটার জন্য যা যা করা দরকার আপনি সেটা সেটা করেন। মানে চোখ কান বন্ধ করে। কারণ মানুষ যখন বিপদে পড়ে না, বা মানুষের যখন খারাপ সময় যায়, যে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় যায়, ওই খারাপ সময়গুলোতে আসলে চোখ কান বন্ধ করে থাকতে হয়, ধৈর্য ধরে পড়ে থাকতে হয়। আপনি যেটা করে আছেন এখন, এটা যদি করে থাকতে পারেন, তাহলে দেখবেন যে একটা সময় আপনার সফলতাটাই কথা বলবে। ঠিক আছে, তখন এই মানুষগুলাই আপনার মানে এই সফলতার ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে, বা আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে। ঠিক আছে, এই মানুষ মানে আমাদের সমাজের মানুষগুলো হচ্ছে মানে বহুমুখী, বহুরূপী। এরা আসলে কেউ কারো ভালো চায় না, কেউ কারো ভালো চায় না। প্রত্যেকটা মানুষই খারাপ, আমি খারাপ, আপনি খারাপ, সবাই খারাপ, সবাই সবার ক্ষতি করার জন্য বসে আছি। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। খুব কম মানুষ আছে যারা আমাদের আসলেই সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভালো চায়, বা আমাদের কোনো কিছু হইলে মানে সেটাতে তারা মানে দুঃখ বোধ করে, দুঃখিত হয়। ঠিক আছে, তাছাড়া সবাই একরকম। এই মানে একদম নষ্ট হয়ে গেছে বাংলাদেশ বলেন আর পুরো পৃথিবী বলেন, যেখানকার কথাই বলেন না কেন, পুরা সোসাইটির মানুষ একদম পুরা শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।